চলো ওকে রেডি হ্যালো 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 হাই ওয়েলকাম সুস্বাগতম সত শ্রী আকাল আদাব সবাইকে টিউটোরিয়াল লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের দেবজ্যোতি স্যার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু এই সুস্থ থাকা এবং ভালো থাকার পরে মানসিকভাবে যে চাপটা এখন চলছে তোমাদের, সেটা আশা করি আমি বুঝতে পারছি, কারণ সামনেই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। একদমই তাই, জীবনের প্রথম বড় পরীক্ষা, জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা তোমরা দিচ্ছ। এতদিন পর্যন্ত তোমরা কিন্তু স্কুলে পরীক্ষা দিয়েছিলে 40 জনের সঙ্গে, 50 জনের সঙ্গে, 60 জনের সঙ্গে, বড়জোর 100 জনের সঙ্গে, কিন্তু এবারে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ বোর্ডের তরফ থেকে, যেখানে তোমার অপোজিটে রয়েছে কয়েক লক্ষ ছাত্রছাত্রী। কিভাবে ভালো রেজাল্ট করবে, কিভাবে বিভিন্ন বিষয়গুলোতে সঠিকভাবে উত্তর লিখতে হবে, পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, লাস্ট মিনিটের জন্য কোন কোন প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেখে যেতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই কিন্তু রয়েছে তোমাদের সঙ্গে টিউটোপিয়া। এবং ঠিক সেই কারণেই কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে শুরু হয়ে গেছে টিউটোপিয়া আলটিমেট গাইড সিরিজ মাধ্যমিক 2024। একদমই তাই, টিউটোপিয়ার তরফ থেকে কিন্তু আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু সাজেশনস দেওয়া হচ্ছে। অর্থাৎ যে যে প্রশ্নগুলো তোমাকে আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে যেতেই হবে, যে বিষয়গুলোকে ছেড়ে আসা একেবারেই যাবে না পরীক্ষার আগে প্রিপারেশনের সময়, সেই সমস্ত কিন্তু বিষয় নিয়ে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে, সেই সমস্ত টিপস নিয়ে কিন্তু আলোচনা করছি। এবং আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে জীবন বিজ্ঞান বিষয় নিয়ে। অলরেডি কিন্তু আমরা বেশ কয়েকটা সাজেশনের ক্লাস করেছি তোমার সঙ্গে, এবং তার সাথে কিন্তু আমরা এবারে দেখব পরবর্তী ক্লাসগুলোকে। অর্থাৎ আমরা নেক্সট যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের রেসপেক্টিভ কী কী সাজেশনস রয়েছে বা থাকতে পারে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। সবাইকে গুড আফটারনুন। রয়েছে রচনা, রয়েছে আচ্ছা আলিনুর, রয়েছে আর কে রয়েছে, অনিন্দ রয়েছে। আরেকবার গুড আফটারনুন বলবে, আরেকবার। সবাই চ্যাটে পেছনে পড়ে রয়ে গেছো, আরেকবার বলবে, আরেকবার আমাকে জানাবে গুড আফটারনুন। সবাইকে একবার বলছি, সবাই আশা করছি ভালো আছো। একদমই তাই, শীতের দুপুর তো খাওয়া দাওয়া জমিয়ে করো, শরীর সুস্থ রাখো, গান শোনো, কবিতার বই পড়ো, কাগজ পড়ো, গল্পের বই পড়ো, কিন্তু হ্যাঁ তার সাথে অবশ্যই রিভিশনটা দাও। আর তোমাদের রিভিশনের কথা ভেবে কিন্তু প্রথমেই বলে দিতে, যেটা বারংবার আমি বলি, যে আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অলরেডি ডিজিটাল সহায়িকার ভিডিও। অর্থাৎ এই দুটো চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের ক্লাস 10-এর প্রত্যেকটা বিষয়ের রিলেটেড সব ধরনের প্রশ্ন সম্পর্কিত, অর্থাৎ এমসিকিউ, ভিএসকিউ, এসকিউ, এলকিউ সমস্ত প্রশ্ন নিয়ে তৈরি করা একটা কম্প্যাক্ট ভিডিও, এবং সেটা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের রেসপেক্টে কিন্তু করা আছে। তাই পরীক্ষার আগে কুইক রিভিশনের জন্য আমি আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের দারুণ কাজে লাগবে, দুর্দান্ত কাজে লাগবে। কারণ আমরা যে সময় পড়তাম, আমি যে সময় পড়ে এসেছি, তখন কিন্তু এই সুবিধাগুলো ছিল না। তোমরা কিন্তু সুবিধাগুলো পাচ্ছ। তাই সুবিধা পেলে, অ্যাডভান্টেজ পেলে আশা করি সেটাকে ব্যবহার করা উচিত, কারণ বুদ্ধিমান মানুষেরা সেটাই করে থাকেন। তাহলে চলো সেই জায়গা থেকেই আমরা শুরু করব আজকে আমাদের ক্লাস। জীবনের প্রবাহমানতা আমরা অলরেডি আগের ক্লাসে কিন্তু আমরা জীবনের প্রবাহমানতার যে প্রথম ভাগ, অর্থাৎ কোষ বিভাজন এবং কোষচক্র, এই বিষয়ের বা এই টপিকের কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে মাধ্যমিকের জন্য পড়ে যেতে হবে সেগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি, এবং কিন্তু বলেছি যে আঁকা কি প্র্যাকটিস করবে। অবশ্যই কিন্তু আজকে আরেকবার বলে দেবো যে আলটিমেট গাইড সিরিজের যে লাস্ট ক্লাসটা চলবে, সেখানে কিন্তু আমরা ডিসকাস করব আঁকাগুলো নিয়ে, কিভাবে আঁকতে হয়। আমি দেখেছি অনেকের কিন্তু আঁকতে সমস্যা হয়, অনেকে জানে না আঁকাটা কোথা থেকে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে, অনেকে বুঝতে পারে না পয়েন্টিংটা কোন দিক দিয়ে কিভাবে করলে দেখতে সুন্দর হয়। কারণ অবশ্যই দেখতে সুন্দর হলে তো নম্বরটা 1-2 নম্বর তো ফারাক হয়ে যাবে, তাই না? একদমই তাই। তাহলে চলো আজকে শুরু করব জীবনের প্রবাহমানতা, এই অধ্যায়ের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ও বৃদ্ধি বিকাশ, এই বিষয়ের সাজেশন সম্পর্কিত আলোচনা। অর্থাৎ এই বিষয়গুলো থেকে তোমাকে কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন জনারগুলো তোমাকে দেখে যেতে হবেই হবে আপকামিং 2024-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে চলো, আচ্ছা প্রথমেই যেটা বলবো, যেটা বারংবার আমি দেখাই তোমাদেরকে, একটা জিনিস আরও একবার দেখাবো। হয়তো অনেকে মনে করবে কেন স্যার বারবার এক কথা বলেন। আমি বলি, আমার স্বভাবটাই খারাপ,
এই মানুষটা এরকম কেন বলি, তার কারণটা হচ্ছে এখানে দেখবে এই যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা এটা বারবার দেখবে। সকালে ঘুমোতে উঠে মানে ঘুম থেকে উঠে দেখবে, রাতে ঘুমোতে গিয়ে দেখবে, দুপুরবেলা দেখবে, ভাববে যে কোথা থেকে কত নম্বর আসে। একদমই তাই, জীবনের প্রবাহ থেকে কিন্তু 17 নম্বর আসছে মাধ্যমিকের পরীক্ষায়, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। বারবার কিন্তু দেখবে এই প্রশ্নের প্যাটার্নগুলো, কোন কোন প্রশ্ন কি আসে, তোমাকে দেখলে কিন্তু মাথায় বসবে বিষয়টা যে হ্যাঁ আমার এই অধ্যায়ের এই জায়গাটা বা এই এমসিকিউ পোর্শনটা এখনো পড়া হয়নি, বা ভিএসকিউ পোর্শনে এখনো খামতি আছে, তাহলে এই জায়গার প্রশ্নগুলোকে আমাকে দেখে রিভিশন দিয়ে নিতে হবে, খুব প্রয়োজন। তাহলে চলো শুরু করব। একই রকম ভাবে আমরা আলোচনা করব বেশ কিছু অতি সংক্ষিপ্ত বললাম বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে। এবং প্রথমেই বলে দিই যে এমসিকিউ প্রশ্নের কিন্তু সাজেশন সেরা অর্থে কিন্তু হয় না, কিন্তু যে সাজেশনটা আমরা দিচ্ছি সেখানে কিন্তু আমরা এইভাবেই জিনিসটাকে তৈরি করেছি যে লাস্ট 5 বছরের মাধ্যমিক পরীক্ষায় যেমন প্রশ্ন এসেছে সেই রেসপেক্টে এবারে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই প্যারামিটারটা ধরেই কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে। একদমই তাই, এই যে প্রশ্নগুলো আলোচনা করব, আগেও করেছে, অনেক মনে হবে তো কোনো ব্যাপারই নয়, স্যার কটা প্রশ্ন দিচ্ছে না, তা কিন্তু বিষয়টা নয়। কারণ এই প্রশ্নগুলো দেওয়ার পেছনে কিন্তু অনেক তোমার অ্যানালিসিস কাজ করছে, অনেক টিম ওয়ার্ক কাজ করছে, অনেক কিন্তু রিসার্চ কাজ করছে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে চলো শুরু করা যাক। সবাই সিট বেল্ট বেঁধে নাও, তৈরি হয়ে যাও। আসছে স্ক্রিনে প্রথম প্রশ্ন, দেখে নাও কি বলছে। জীবের জীবনচক্রের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড জীবনচক্রের পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? অপশন এ কোষ বিভাজন, অপশন বি রোটেশন, অপশন সি যৌনুক্রম, অপশন ডি সার্কুলেশন। সঠিক উত্তর আশা করি সবাই পারবে। জয়শ্রী দিচ্ছ সঠিক উত্তর, স্নেহা দিচ্ছ, ঐশিক দিচ্ছ, একদমই তাই, সহজ প্রশ্ন, হরিলুট প্রশ্ন, সবাই পারবে আশা করছি। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি যৌনুক্রম। অর্থাৎ দেখো অনেকে হয়তো প্রশ্নের উত্তরটা করলে একটু কনফিডেন্স পেলে, একদম খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই প্রশ্নটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে এবারে কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য যৌনুক্রম বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আলোচনা করব, আসছে আলোচনা, অর্থাৎ ফার্নের যৌনুক্রমের গল্প, যৌনুক্রমের কনসেপ্ট কি, সেটা কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু দেখে যেতে হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নেব। পেনিসিলিয়াম যার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে সেটি হলো অপশন এ জুস্পোর, অপশন বি কনিডিয়া, অপশন সি স্পোরাঞ্জিও রেণু, অপশন ডি অ্যাপ্লানোস্পোর। সঠিক উত্তর কি হবে? মিলিঝুলি অ্যান্সার আসছে। এই জন্যই কিন্তু প্রশ্নটা এখানে ভুল হবে অনেকের, গুলিয়ে ফেলবে বিষয়টা, ভালো করে শুনবে। পেনিসিলিয়াম অযৌন জননের গল্প এখানে বলছে, ঠিক আছে। অযৌন জননের ক্ষেত্রে পেনিসিলিয়াম কিন্তু কনিডিয়ার মাধ্যমে কিন্তু সে কি করে? জনন সম্পন্ন করে থাকে। কনিডিয়ার মাধ্যমে সে কিন্তু জনন সম্পন্ন করে থাকবে, এটা কিন্তু মাথায় ভালো করে বসিয়ে নাও। পেনিসিলিয়াম এবং কনিডিয়া কিন্তু নন মোটাইল বলতে কিন্তু অচল প্রকৃতির, ঠিক আছে, অচল প্রকৃতির। কিন্তু জুস্পোর কিন্তু অচল প্রকৃতির নয়, জুস্পোর কিন্তু অচল প্রকৃতির নয়। হ্যাঁ স্নেহা বলছো স্পোরাঞ্জিও রেণু, না, কনিডিয়া হবে এখানে, কনিডিয়া কিন্তু হবে। আবার বলছি, বেস্ট ফিট অ্যান্সার কিন্তু কনিডিয়া হচ্ছে, সেটা হচ্ছে যেটা করছে পেনিসিলিয়াম যার মাধ্যমে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার উত্তরটা সবার কাছে? কনিডিয়া অচল রেণুর মাধ্যমে করে থাকে। ক্লিয়ার সবার কাছে? রিপ্লাই দেবে আমাকে। ওকে চলো, কে কে রয়েছো? স্নেহা রয়েছো, আর কে রয়েছো? অয়ন রয়েছে, চলো ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখছো অবশ্যই। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, অচল রেণুর সাহায্যে বংশ বিস্তার করে। দেখো আগের প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে করা হয়েছে, এবারের মাধ্যমিকের প্যাটার্নটা ভালো করে বোঝো। আগের প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে করা হয়েছে। আমি একটু আগে বললাম যে কনিডিয়া হলো এক প্রকারের অচল রেণু, তাহলে এবার প্রশ্ন করছে অচল রেণুর সাহায্যে বংশ বিস্তার করে কি হবে? পেনিসিলিয়াম করে। সুতরাং এইভাবে কিন্তু তোমাকে মাইন্ডসেটটাকে তৈরি করতে হবে। এগুলো কিন্তু শুধুমাত্র প্রশ্ন নয়, এটা মাইন্ডসেট তৈরি করার পদ্ধতি, যে একই জায়গা থেকে বিভিন্নভাবে তোমার থেকে কিন্তু তীর আসতে পারে, ঠিক আছে। সেই তীর কিভাবে তুমি সেই তীরকে সরাবে, তুমি নিজেকে বাঁচাবে, সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে তোমার ওপর, এবং ওই মুহূর্তে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের ওইখানে জায়গায় বসে তোমাকে ঠিক করতে হবে। আমরা তোমাদের সাহায্য করব, তোমাদের সেই পথটাকে দেখিয়ে দেবো। তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমাকে করতে হবে, খুব সাবধানে এই জায়গা থেকে দাঁড়িয়ে। নেক্সট প্রশ্ন কি বলছে? পত্রজ মুকুলের মাধ্যমে বংশ বিস্তার করে। অপশন এ গোলাপ, অপশন বি পাথরকুচি, অপশন
সি মিষ্টি আলু, অপশন ডি জবা। আশা করি সবাই পারবে, একদমই তাই, সবাই এখানে উত্তর দিচ্ছ পরপর, এটা ভুল হওয়ার কথা নয়, সহজ প্রশ্ন এই জায়গা থেকে দাঁড়িয়ে। তাহলে কি হবে, পাথরকুচি কিন্তু এখানে পত্রজ মুকুলের মাধ্যমে কিন্তু বংশ বিস্তার করে, এটা কিন্তু দেখে নিচ্ছ, ভীষণ গুরুত্বপূর্ণ। পাথরকুচির সঙ্গে কিন্তু আর একটা এক্সাম্পল দেখে নেবে, সেটা হচ্ছে বিগোনিয়া। বিগোনিয়াও কিন্তু পত্রজ মুকুলের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। তার মানে কি বলতে চাইলাম, আমি কিন্তু এই এমসিকিউ দিয়ে বলতে চাইলাম এবারে কিন্তু অঙ্গজননে পত্রজ মুকুল থেকে কিন্তু ছোট প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। আগের পরীক্ষায়, তার আগের পরীক্ষায় কিন্তু পত্রজ মুকুল দিয়ে কিভাবে বংশ বিস্তার হয় এটা নিয়ে একটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এসেছিল। এই এবারের পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন তুমি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? তাই ভালো করে কিন্তু প্যাটার্নটা মাথায় সাজিয়ে নাও। আমি আবার বলছি যে অনেকে হয়তো 60-70 পেয়ে যাবে, পেতেই পারো, না পাওয়ার কিছু নেই, কিন্তু আমাদের টার্গেট বা পার্সোনালি আমার টার্গেট কিন্তু 60-70 নয়, আমার টার্গেট হচ্ছে 95+, 95 বেশি নম্বর আমি চাইছি তোমাদের থেকে। কারণ যেভাবে টিউটোপিয়ার তরফ থেকে জীবনবিজ্ঞান বিষয়টাকে পড়ানো হয়েছে, আমিও ছিলাম, আমি পড়িয়েছি, আমি অন্ততপক্ষে এক্সপেক্ট করব তোমরা এই নম্বরটা নিয়ে আসবে, কারণ নম্বরটা প্রয়োজন রয়েছে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য, একটা ভালো প্রোগ্রেস রিপোর্টকে তৈরি করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত এই নাম্বার ডিভিশনটা কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু প্রচলিত, কিন্তু পেতে হবে নম্বরটা। তাই একদম মাইন্ডসেটটাকে ঠিক করে নাও, একদম টার্গেট করে নাও, একদম জেদ ধরে বসো, একদম জেদ নিয়ে বসো যে পরীক্ষায় আমাকে জীবনবিজ্ঞানে 95+ পেতেই হবে, একদম জেদ। কেন বললাম, যদি তুমি 95+ টার্গেট করো তাহলে কিন্তু তোমার নম্বরটা আসবে গিয়ে 80-র পর থেকে, 80, 81, 82, 85, 88, 90, 91। আর যদি কেউ মনে করে থাকো আমাকে 70 পেলেই চলবে, আমি 80 পেলেই চলবে, তাহলে কিন্তু তোমার অলরেডি তুমি কিন্তু 20 নম্বর ছেড়ে দিচ্ছ, তুমি কিন্তু অলরেডি 20 নম্বর ছেড়ে দিচ্ছ, মানে 20 নম্বর তুমি ধরছই না। তাহলে তোমার নম্বরটা শুরু হবে কোথা থেকে, 60, 65, 70, 75, 78 এরকম। কারণ লিখলে তো একটু না একটু ভুল হতেই পারে, সেটা ধরেই এগোতে হবে। তাই টার্গেট তোমায় কিন্তু উঁচুতে রাখতে হবে, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা জীবনবিজ্ঞান বলো, ম্যাথ বলো, ভূগোল বলো, ইংলিশ বলো, বাংলা বলো, ভৌতবিজ্ঞান বলো, টার্গেট সবসময় কিন্তু থাকবে উঁচুর দিকে। পরীক্ষার বেল যতক্ষণ পর্যন্ত না পড়ছে তোমার হাতে গেম রয়েছে, কিন্তু লিখে এসো, সঠিকটা লিখে এসো, গুছিয়ে লিখে এসো। পরীক্ষার ঘন্টা পড়ে গেলে খেল খতম, তারপর তোমার হাতে কিছু নেই, বাকিটা পরীক্ষক বুঝবেন। তাই টার্গেট সেট করো, মনে জেদ রাখো, মনে জেদটাকে কিন্তু আনতেই হবে, কারণ পরীক্ষার আগে এই সময়টা কিন্তু যাকে বলে একটু ঢিলেমি আসে, ভালো লাগে না পড়তে, এক জিনিস পড়বো, এটা কিন্তু হয়। তো এই নিয়ে পরে আবার আলোচনা করব, লাস্ট ক্লাসে আলোচনা করব, যখন আমরা জানবো পরীক্ষার বিভিন্ন প্রোজ অ্যান্ড কনস সম্পর্কে, তখন করবো। থাক আপাতত এই পর্যন্ত। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের অপশনে শৈশব দশায়, অপশন বি কৈশোর দশায়, অপশন সি বয়ঃসন্ধিকালে, অপশন ডি হচ্ছে যৌবন দশায়। ভালো করে প্রশ্নটা পড়তে হবে, পরিপূর্ণতা ঘটে বলেছে, ঠিক আছে? ভালো করে বিষয়টাকে দেখো, পরিপূর্ণতা ঘটে, আমার কিন্তু মিলিঝুলি অ্যান্সার কিন্তু আসছে। আবার বলছি, এই ধরনের প্রশ্ন দেখে মনে হতে পারে ভীষণ সহজ, কিন্তু প্রশ্ন না পড়লে উত্তর দিতে পারবে না। ভালো করে শোনো, ভুল হবেই, এটা গ্যারেন্টিড ভুল হবে, সবার গ্যারেন্টিড ভুল হবে, এবং সবাই কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছ অলরেডি, সবাই ভুল অ্যান্সার। তাহলে ভালো করে বোঝো খামতিটা কোথায় রয়েছে, তোমাদের এখনো সময় আছে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। বলেছে পরিপূর্ণতা ঘটে, পুরোপুরি ম্যাচিওর হয়ে যায়। শ্রেয়া ঠিক দিচ্ছ, জয়শ্রী ঠিক দিচ্ছ, স্বর্ণদীপ না, এটা নয়। অনেকে অয়ন ঠিক দিয়েছো, মৌ ঠিক দিয়েছো, হ্যাঁ চেষ্টা করো, ঠিকটাকে বোঝার চেষ্টা করো। বয়ঃসন্ধিকাল এবং যৌবন দশার মধ্যে কিন্তু গোলাবে। কেন গোলাচ্ছে স্যার? আরে এমসিকিউর প্যাটার্নটাই তাই, এমসিকিউর প্যাটার্নে 50% অপশন এমনি তুমি কেটে বাদ দেবে, যে অপশনগুলো হতে পারে না, তুমি 100% নিশ্চিত হতে পারবে, কিন্তু বাকি 50% অপশন তোমাকে গুলিয়ে দেবে। এইভাবেই এমসিকিউ প্রশ্নগুলো করা হয়, এবং ভবিষ্যতে যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তাদের ক্ষেত্রে এই বিষয়টাকেই ফেস করতে হবে। বয়ঃসন্ধিকালে জনন গ্রন্থির বিকাশ ঘটতে থাকে, আরম্ভ হয়, কিন্তু পরিপূর্ণতা লাভ করে কোথায়? যৌবন দশায়, পুরোপুরি ম্যাচিওর হয়ে যায় যৌবন দশায়। সেই কারণেই তো বয়ঃসন্ধিকালে কি বলছিলাম, যে আমরা
বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেষ্টা করি, আগ্রহ বাড়ে, কৌতূহল বাড়ে, দেহের পরিবর্তন আসতে শুরু করে, যে কারণে তো আমাদের বয়ঃসন্ধিকালকে কি বলা হয়, ঝড়ঝঞ্ঝাল কাল বলা হয়। এটা বোঝো, বেসিকটা বোঝো। হাজারো ইনফরমেশন পড়তে পারবে, মার্কেটে লাখো লাখো বই আছে, লাখো লাখো অ্যাপ আছে, সব পড়তে পারবে, কিন্তু বেসিকটা বুঝতে হবে। বাড়ির ভিত স্ট্রং না হলে কিন্তু ওপরতলা, দোতলা, তিনতলা তোলা সম্ভব নয়, ভেঙে পড়ে যাবে 10 দিন পরে। আগে ভিতটাকে সলিড করো। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার এটা? বেশ, চলো নেক্সট যাবো। কি বলছে দেখে নাও। ফার্নের জনুক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড, তা হলো, ভালো করে পড়বে প্রশ্নটা। হ্যাপ্লয়েড দশা মানে এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত বলছে। তাহলে কি হবে? অপশন এ বলছে লিঙ্গধর দশা, অপশন বি রেণুধর দশা, অপশন সি রেণু মাতৃকোষ, অপশন ডি জনন মাতৃকোষ। ভালো করে পড়বে প্রশ্নটা, তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই। একদমই তাই, সবাই ঠিক উত্তর দিচ্ছ, শ্রেয়া দিচ্ছ, মৌ দিচ্ছ, রচনা ঠিক আছে। চলো ঠিক আছে, চলো চলো চলো, বেশ বেশ। লিঙ্গধর দশা, লিঙ্গধর দশাকে কি বলা হয় জানো? একটা স্ট্রাকচার পড়েছিলাম না, এটাকে মনে রাখতে হবে। প্রোথ্যালাস বলা হয়, যে প্রোথ্যালাস বলা হয়। প্রোথ্যালাস, লিঙ্গধর দশার গঠনে আমরা প্রোথ্যালাস দেখতে পাই, মনে করতে পারছো আশা করি। প্রোথ্যালাস, আমরা যৌনক্রম কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট প্রশ্ন, বহুত বড় প্রশ্নের ক্ষেত্রে দেখে যাচ্ছে অবশ্যই। বাকিগুলো কিন্তু কোনোভাবেই নয় হ্যাপ্লয়েড প্রকৃতির, অবশ্যই দেখে যাবে। লিঙ্গধর দশা, বা যাকে ইংলিশে বলা হয় গ্যামেটোফাইটিক দশা। কি, ইংলিশটা লিখে নাও, মানে ইংলিশটা বাংলা করে লিখে নাও, ঠিক আছে? গ্যামেটোফাইটিক ফেজ কি বলা হয়? গ্যামেটোফাইট দশা বা গ্যামেটোফাইটিক দশা বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু দেখে নিচ্ছ। লিঙ্গধর দশাকে কিন্তু ইংলিশে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক। চলো বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে? নিচের কোন জোটটি সঠিক? প্রশ্নটা বুঝতে হবে। অনেক সময় জিজ্ঞাসা করে কোন জোটটি সঠিক নয়। কি বলছে? আচ্ছা, সব নামে দেরি হয়েছে, কোনো অসুবিধা নেই, জয়েন করো। অপশন এ কোরকোদ্গম ইস্ট, অপশন বি খন্ডি ভবন কেঁচো, অপশন সি রেণুৎপাদন আমিবা, অপশন ডি পুনরুৎপাদন সাপ। সঠিক উত্তর অবশ্যই বুঝতে পারছো কি হবে, কোরকোদ্গম ইস্ট। সুতরাং এইখান থেকে কি বলা হচ্ছে প্রশ্ন দিয়ে, যে এখানে কিন্তু বিভিন্ন প্রকারের যে অযৌন জনন পদ্ধতি, বিভিন্ন প্রকারের যে অযৌন জনন পদ্ধতি, তার কিন্তু উদাহরণ ধরে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। মূলত এবারে যে বিষয়টা তোমাকে পড়তে হবে, যে খন্ডি ভবন পরীক্ষায় চলে এসেছে, বলে দিই কিন্তু খন্ডি ভবন পরীক্ষায় চলে এসেছে, মার্ক করো, খাতায় লেখো। খন্ডি ভবন বাদে বাকিগুলো, বিশেষ করে দ্বিবিভাজন, বিশেষ করে বহুবিভাজন, এই পোর্শনটা, বিশেষ করে পুনরুৎপাদন, এই জায়গাটা কিন্তু একটুখানি তোমাকে দেখে যেতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলছে? একটি স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে কটি হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়? কটি হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়? ক্লু দিলাম, চলো দেখে নাও কি হবে, দেখে নাও। অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 8টি, অপশন ডি 4টি। সঠিক উত্তর কোনটা হবে? স্ত্রীরেণু মাতৃকোষ যা হলো একটি ডিপ্লয়েড প্রকৃতির কোষ, সেখান থেকে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হতে পারে সংখ্যায় কটা? 1টি, 2টি, 8টি, 4টি। ব্যাস, রচনা গুলিয়ে ফেল। রচনা লেখা হলো না। শ্রেয়া ঠিক যাচ্ছ, জয়শ্রী ঠিক যাচ্ছ, চলো। আলিনুর ঠিক যাচ্ছ, চলো ঠিক আছে, চলো সবাই ঠিকঠাক দিচ্ছ। মৌ ঠিক আছে। রচনাকে বলবো দেখে নাও। 2n থেকে n হচ্ছে, একটু আগে পড়ে এসেছিলাম, একটু আগে মানে আগে ক্লাসে পড়ে এসেছিলাম। 2n থেকে n হওয়া মানে কিরকম কোষ বিভাজন? মিওসিস কোষ বিভাজন। কি হয় সেখানে? অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য জনন কোষ তৈরি হয়। কার অর্ধেক সংখ্যক কোষ যুক্ত? জনন মাতৃকোষের। তাহলে এখানে সংখ্যায় কটা হবে আমরা দেখেছিলাম। 2n যে সেলটা ছিল সেখান থেকে হচ্ছিল কি মিওসিস 1, তাই তো? মনে করতে হবে তো। সেখান থেকে দুটো তৈরি হচ্ছিল, কি n এবং n। সেখান থেকে আবার দুটো আসছিল, 2 এ 2 4টে আসছিল। তাহলে কি হলো? n n n n, দ্যাট ইজ মিওসিস 2। তাহলে কটা পাচ্ছি? অপশন ডি 4টে। দেখে যাচ্ছ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে নেক্সট প্রশ্ন কি বলছে? পাখির সাহায্যে পরাগযোগকে বলা হয়। অপশন এ এন্টোমোফিলি, অপশন বি অর্নিথোফিলি, অপশন ডি সাইকোফিলি, অপশন ডি মেলাকোফিলি। পাখির সাহায্যে পরাগযোগকে কি বলা হবে? বলে দিচ্ছি অবশ্যই, অর্নিথোফিলি কিন্তু বলা হয়। পাখির সাহায্যে ইয়েকে তোমার জনন মানে পরাগযোগকে বলা হচ্ছে, দেখে যাচ্ছ। মূলত এই প্রশ্নটা খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, আগেই বলে দিচ্ছি, কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে এই কারণে, কারণ তোমরা হয়তো জানো বা জেনে নাও যে মাধ্যমিকে কিন্তু বিভিন্ন সেটের প্রশ্ন হয়। মোটামুটি 5 থেকে কিন্তু সরাসরি প্রশ্ন করা হয়, 5 থেকে 6খানা সেটের প্রশ্ন করা হয়।
তো কোনো কোনো সেট হয় খুব সহজ, কোনো কোনো সেট হয় একটু মডারেট, কোনো কোনো সেট হয় একটু শক্ত প্রকারের হার্ড টাইপের প্রশ্ন থাকে। তো এখন তোমাদের কপালে কোন সেটের প্রশ্ন পড়বে ওটা তো বলা সম্ভব নয়। তো যদি ধরো মডারেট থেকে একটু শক্ত প্রশ্ন হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই ধরনের প্রশ্ন এক্সপেক্ট করতে পারছো। তাই এই কিন্তু পুরো বিষয়টা তোমাকে জানতে হবে। এই বিষয়ক ভিডিও কিন্তু ডিজিটাল সহায়িকা ইউটিউব চ্যানেলে অর্থাৎ আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10-এ কিন্তু আপলোডেড রয়েছে। আমি করি চ্যানেলে কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ, সেখানে কিন্তু পুরো বিষয়টা ইলাবোরেটলি বোঝানো রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, কোন উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 2n=24 হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? এটা সবার কাছে ভীষণ প্রিয় প্রশ্ন। আবার এ বি আসছে গো, আবার এ বি নিয়ে আসছে কেন, এ বি আসছে কেন এরকম? আবার বলছি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সময় হুটোপাটা করা যাবে না। এ বলছে, বি বলছে, মৌ কেন? এটা কেন হচ্ছে? কেন হচ্ছে? কোথায় প্রিপারেশনের সমস্যা হচ্ছে? রিভিশনের প্রয়োজন, তোমাদের কিন্তু রিভিশনের প্রয়োজন। আবার বলছি রিভিশন কিন্তু দাও, রিভিশন দেওয়ার জন্য কিন্তু ভিডিওগুলোকে বারে বারে দেখো, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তখন কিন্তু আঙুল কামড়াতে থাকবে যে কেন পড়ে গেলাম না, স্যার কিন্তু বারবার বলেছিল বিষয়টা। ভালো করে দেখো, 2n=24, তাহলে n কত হবে? 12। এই তো শস্য নিউক্লিয়াস কত হয়? 3n। তাহলে n 12 হলে 3 কি হবে? 3 × 36। সঠিক উত্তর অপশন এ 36। ক্লিয়ার? সঠিক উত্তর অপশন এ 36 শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমার 3n প্রকৃতির হয় 36, এটা মনে রাখো। এবার তোমার এখানে যা দিক, যা খুশি ডিজিট দিক, এটা মনে রাখো। n হ্যাপ্লয়েড, এখানে এটা 2n হ্যাঁ n হচ্ছে হ্যাপ্লয়েড 12, 3n শস্য নিউক্লিয়াস, যা n হবে 3 দিয়ে গুণ করো 36। ক্লিয়ার সবার কাছে? চলো বেশ, এরপর দেখে নেবো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। মানে এখানে মূলত কিন্তু আছে এসএকিউ এর জন্য প্রশ্ন এবং কিন্তু রয়েছে এলএকিউ এর জন্য প্রশ্ন। এখানে শূন্যস্থান পূরণের প্রশ্ন আমি দিইনি, কারণ এখানে আমার মনে হয়েছে প্রয়োজন নেই, তোমরা যদি পুরোটা পড়ে যাও কভার হয়ে যাবে। কিন্তু এখান থেকে এই যে এসএকিউ এলএকিউ এর প্রশ্ন দেওয়ার কারণটা হচ্ছে এখানে কিন্তু বড় প্রশ্ন আসে, একটু ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে কিন্তু দেয় এবং যথেষ্ট কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দেয়। বিগত কিন্তু 2-3 বছরে এই ট্রেন্ডটা দেখা গেছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কোনগুলো পড়ছো। চলো তোমার সামনে প্রথম প্রশ্ন আসছে, দেখে নাও, নোট করো খাতায়, মাথায় নোট করো, দেখে নাও কি বলছে। বিভিন্ন প্রকার অযৌন জননের উদাহরণ সহ বর্ণনা। বলবে স্যার এরকম তো প্রশ্ন আসে না পরীক্ষায়। পরীক্ষায় তো বলে দেয় যে পার্টিকুলার এই প্রকার জননের বর্ণনা দাও। হ্যাঁ একদম ঠিক কথা, কিন্তু কেন বললাম? এই কারণেই বললাম কি যে বিভিন্ন প্রকার অযৌন জনন মানে এখানে যেমন কি পড়বে তুমি, যেটা একটু আগে বলছিলাম, দ্বিবিভাজন। কি বললাম? দ্বিবিভাজন প্রক্রিয়া, ঠিক আছে। তারপর তুমি যেটা পড়ছো বহু বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে, বিভাজন প্রক্রিয়া। তারপর যেটা পড়ছো সেটা হচ্ছে কোরকোদ্গম প্রক্রিয়া, কোদ্গম প্রক্রিয়া। খণ্ডী ভবনটা আমি এখানে কনসিডার করব না। কেন করব না? খণ্ডী ভবন কিন্তু আগের মাধ্যমিক পরীক্ষায় চলে এসেছিল, ঠিক আছে, খণ্ডী ভবনটা আমি লিখছি না, ঠিক আছে। তারপর পুনরুৎপাদন প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া, রেণু উৎপাদনটা অসুবিধা নেই, জাস্ট দেখে নেবে উদাহরণটা। এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে মূলত যেটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা, কোরকোদ্গমের জায়গাটা, দ্বিবিভাজনের জায়গাটা, এই প্লাজমোডিয়ামের জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবারের জন্য। সেই প্রত্যেকটা পদ্ধতি উদাহরণ সহ বর্ণনা মানে কি, বা তোমাকে বলে দিই কিভাবে লিখবে বিষয়টা। কারণ আমি জানি যে তোমাদের টিউটোপিয়ার তরফ থেকে নোটস প্রোভাইড করা হয়েছে, তোমরা অলরেডি বইয়ের মধ্যেও পড়েছো, ভিডিওর মধ্যেও দেখেছো, এবং ডিজিটাল সহায়িকায় কিন্তু কিভাবে লিখতে হবে পুরো বিষয়টা বলা আছে। তাও একটু বলে দিই যে কিভাবে লিখবে উত্তর। যদি এরকম জিজ্ঞেস করো, ধরো জিজ্ঞেস করলো যে দ্বিবিভাজন অযৌন জনন প্রক্রিয়াটি উদাহরণ সহ সংক্ষেপে বর্ণনা করো, ধরে নাও, তাহলে কি করবে? একটা হেডিং দেবে। ভালো করে দেখে নাও বিষয়টা কিভাবে লিখবে। বিষয়টা একটা হেডিং দেবে, প্রথমে প্রশ্নের নাম্বারটা দিচ্ছ, একটা হেডিং দিলে, হেডিংয়ে তুমি লিখছো কি, ধরো প্রশ্নের নাম্বার এ হলো, সাপোজ দ্বিবিভাজন লিখছো। ভালো করে দেখে নাও, দ্বিবিভাজন লিখছো, ঠিক আছে, হলো হলো। এবার হচ্ছে তারপর তুমি তার ব্যাখ্যাটা করলে বা সংজ্ঞাটা দিলে, মানে মেন ক্যারেক্টারটা দিলে, বৈশিষ্ট্য দিলে, ঠিক আছে, বৈশিষ্ট্য বা সংজ্ঞা দিলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা হলো, মানে মেন তোমার সংজ্ঞাও বলতে পারো এখান থেকে দাঁড়িয়ে, সংজ্ঞা দিলে হলো। সংজ্ঞার পর এবার আরেকটা বুলেট করবে, যদি বৈশিষ্ট্য না দাও তাহলে বৈশিষ্ট্য দেবে। বৈশিষ্ট্য বলতে গেলে কি হয় কি হয় না,
কি হয় দ্বিবিভাজন একটু বলে দিই, মনে করে দেখো। এখানে কিন্তু ডাম্বেল আকৃতির স্ট্রাকচার আমরা দেখতে পাই, ঠিক আছে। এখানে সরাসরি বিভাজন আমরা দেখতে পাই। মূলত কিন্তু বেশ কিছু আর্দ্র প্রাণীর মধ্যে এই প্রক্রিয়াটি সংঘটিত হয়। এখানে কিন্তু বেমতন্তু গঠিত হয় না, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা করে কোনো দ্বিতীয় কোনো দেহকোষের কিন্তু প্রয়োজন হয় না, মানে জনিত্রী জীবের কিন্তু প্রয়োজন হয় না। এটি কিন্তু এক প্রকারের প্রত্যক্ষ বিভাজন বলা যেতে পারে। এটি কিন্তু এক প্রকারের অ্যামাইটোসিস প্রক্রিয়া বলা যেতে পারে। এখানে কিন্তু নিউক্লিওলাস নিউক্লিয় পর্দার মানে মানে তোমার অবলুপ্তি ঘটে না, হয়ে গেল। এই বৈশিষ্ট্যগুলো পরপর পরপর কিন্তু লিখে দিচ্ছ, ঠিক আছে। লিখে দেওয়ার পরে তারপরে এক্সাম্পল দেবে। এক্সাম্পল দিলে, এক্সাম্পল দেওয়ার পর যদি সময় থাকে, আবার বলছি যদি সময় থাকে, আমার মনে হয় এটা উচিত এবং করলে খুব ভালো হয়। মানে নম্বর কাটার কোনো জায়গা থাকেই না। চেষ্টা করবে পাশে একটা বক্স করার, ছোট্ট করে পাশে, ওপরেও নয় তলাও নয়, পাশে লেখার পাশে জায়গা ছেড়ে দেবে। বক্সের মধ্যে ছোট ছোট করে অ্যামিবার একটু ছবিটা এঁকে দেবে, কিভাবে কি হয়েছিল। তলায় চিত্র বলে লিখবে যে অ্যামিবার দ্বিবিভাজন প্রক্রিয়া, ছবিটা আঁকার চেষ্টা করবে। তো এইটা হচ্ছে একটা কমপ্লিট অ্যান্সার যা তোমাকে প্লেস করতে হবে পরীক্ষার খাতায়। এবং যারা 100 পায়, 199 পায়, তাদের কিন্তু খাতা এইভাবেই সাজানো থাকে। এটা হচ্ছে প্রপার নিয়ম। তো এই প্যাটার্নটা ফলো করে নাও। যদি মনে হয় অসুবিধা হচ্ছে, আমি বলবো আজই বসো খাতা নিয়ে বসে বাড়িতে প্রত্যেকটা পাতার মধ্যে এই জিনিসটা লিখে রেডি করে নাও। লেখার জন্য তুমি উত্তরপত্র বা নোটস তুমি টিউটোপিয়ার তরফ থেকে পেয়ে যাবে, প্রোভাইড করা আছে। ওদের নিজস্ব বই রয়েছে, ডিজিটাল সহায়িকা থেকে কিন্তু আরও ভালো করে ফরম্যাটটা পেয়ে যাবে। পুরোটা রেডি করে নাও, পরীক্ষার আগে জাস্ট পাতাটা উল্টাবে, দেখে যাবে, হয়ে গেল, চলে আসবে। এই কিন্তু প্যাটার্নটা ফলো করবে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার কোন প্যাটার্নে লিখতে হবে যদি এরকম ধরনের প্রশ্ন আসে, যে কোনো জায়গা থেকে আসো। এই হলো তার প্যাটার্ন, ঠিক আছে। বেশ, চলো নেক্সট প্রশ্ন কি বলছে। উদ্ভিদের মূল কাণ্ড পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজননের উদাহরণ সহ লেখো। এটা থেকে কিন্তু ভিএসএকিউ প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ভিএসএকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি এখান থেকে, সেজন্য একসাথে দেওয়া হয়েছে। আবার বলে দিই, পাতা বিষয়টা থেকে মূলত মূল বিষয়টা, এবারে মূল কাণ্ড এবং মূল এইটাকে আমি 3 স্টারে রাখবো। পাতাটা অতটা বেশি গুরুত্বপূর্ণ এবারে নয়, ঠিক আছে। পাতাটা কিন্তু গুরুত্বপূর্ণ, পড়ে যাবে, দুখানা উদাহরণ রয়েছে, পাথরকুচি বিগনিয়া। কিন্তু মূল এবং কাণ্ড তোমায় কিন্তু পড়ে যেতে হবে। মূল কাণ্ড মাধ্যমে কিভাবে উদ্ভিদ অঙ্গজনন সম্পন্ন করে থাকে বা অঙ্গজনন সম্পন্ন করে থাকে তার উদাহরণগুলো তোমাকে পড়বে। এখানে উদাহরণ ধরেই প্রশ্ন আসবে, ব্যাখ্যামূলক প্রশ্ন বিশেষ কিন্তু আসবে না। আমি কিন্তু একসাথে বোঝাবার জন্য দিতে পারে, সময়টা কম লাগে, স্লাইডটা বেশি হয়তো। তো মূলের ক্ষেত্রে অবশ্যই একটা যেটা ভুল করো, প্রত্যেককে বলে দিই ভুলটা করা যাবে না। আবার বলছি, রাঙা আলু যদি হয়, আবার যেন বলছি ভুল না হয়, রাঙা আলু যদি হয়, যাকে মিষ্টি আলু বলা হয়, অনেকে হয়তো ভাজা পিঠে খেয়েছো ভাজা পিঠে খেয়েছো অনেকে, বা খেতে পছন্দ করো। পিঠের তো সিজন আসছে, তো পিঠে শীত পড়ছে, পিঠে হবে। তো ভাজা পিঠে মানে করতে গেলে অনুরোধ খেয়েছে, তো অনুরোধ যদি কাছে থাকতো অনুরোধকে বলতাম যে অন্তত আমাদের কিছু পিঠে করে পাঠিয়ে দিত তো ভালো হতো। তো অনুরোধকে তো পাবো না, অনলাইন মিডিয়াম, যাক সেটা পরের কথা। তো ভাজা পিঠের ওই যে মণ্ডটাকে তৈরি করার জন্য কিন্তু এই মিষ্টি আলুকে ব্যবহার করা হয়। দেখো ওইখান থেকে কানেক্ট করলাম, দেখো আমি তো মিষ্টি আলু বা রাঙা আলু হলে কিন্তু সেটা মূলের মাধ্যমে করে, আর যদি শুধু আলু বলা হয় তাহলে সে কিন্তু কাণ্ডের মাধ্যমে করে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? শুধু আলুর সাথে কিন্তু মিষ্টি আলু বা রাঙা আলুকে কিন্তু গোলাবে না। আবার যদি আমরা কাণ্ডের রেসপেক্টেই আর একটা ভাবি, সেটা চুপড়ি আলু, সে কি করবে? কাণ্ডের প্রবর্ধক বুলবিলের মাধ্যমে করবে, ঠেলা বোঝো। এত আলু নিয়ে সমস্যা, বলো তো, এটা মানা যায়? তো আবার বলছি, যদি মূল হয় মিষ্টি আলুর গল্প, এমনি আলু হলে সেটা কাণ্ড, চুপড়ি আলু হলে সেটা বুলবিল। গুলিয়ে যেন না যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টের গুলাবেই বলে দিলাম, মনে রেখো, ঠিক আছে। আর উদাহরণগুলো তো আছে, দেখে নেবে। আর কাণ্ডর ক্ষেত্রে দেখে নেবে, খর্বধাবক কিন্তু পাওয়া যায় হচ্ছে কচুরিপানা, ঠিক আছে। কচুরিপানায় কিন্তু খর্বধাবক, এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। ধাবক কিন্তু পাওয়া যায় শুষ্নি পাতার মধ্যে, দেখে নিচ্ছ।
বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে, শাখা কলম জোড় কলম উদাহরণ সহ সংক্ষেপে বর্ণনা করো। এবারের জন্য হচ্ছে একদমই তাই, জোড় কলম তো বাবা তোমাকে পড়তেই হবে, জোড় কলম শাখা কলম এটা তোমাকে পড়তে হবে। এই রেসপেক্টে কি করবে, শাখা কলমের একটা ধারণা তোমাকে পড়ে যেতে হবে, জাস্ট ধারণা কি হয়। একটা গাছের কাণ্ড কাটলাম, সেটাকে কেটে মাটির মধ্যে বসিয়ে দিলাম, তার মধ্যে কি স্প্রে করলাম, এইখানে প্রশ্নটা আসবে। শাখা কলম থেকে অপত্য চারা গাছ সৃষ্টির জন্য কোন হরমোনকে ব্যবহার করা হয়, কে বলতে পারবে? কোন হরমোনকে ব্যবহার করা হয়? অয়ন বলছে না, বলবো না। অয়ন বলছে না, মানে না নয়, অয়ন বলছে NAA বলছে অ্যাকচুয়ালি। চলো, তো কৃত্রিম অক্সিন বা NAA কে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গাটা পড়বে। ঠিক আছে, তোমায় কিন্তু রুট বলে দিলাম। ঠিক আছে, এর থেকে সহজ করে আর কিছু বলা যেতে পারে না। ঠিক আছে, আমি তো গ্যারান্টিড ভাই, তোমরা তো 90+ পাবেই পাবে, যদি লিখে আসতে পারো অন্তত পক্ষে, কিন্তু লিখতে হবে তোমাকে পড়ে। চলো, জোড় কলমে কি পড়বে? সিয়ন পড়বে। সিয়ন কি? স্টক কি? ঠিক আছে, এর রেসপেক্টে প্রশ্ন কি, যে উদাহরণ সহ সংক্ষেপে ব্যাখ্যা, ব্যাখ্যার মধ্যে কোন জায়গাটা দেখবে, ভালো করে শোনো, দেখবে এই জায়গাটা সিয়ন কি, স্টক কি, কোনটা উন্নত, কে বলছো? কি বলতে পারবে কোনটা উন্নত? সিয়ন না স্টক, কোনটা উন্নত? অবশ্যই ঠিক বলছো, এটা কিন্তু উন্নত প্রকৃতির। এটা কি? এটা কিন্তু উন্নত প্রকৃতির। ঠিক আছে, এটা কিন্তু অনুন্নত প্রকৃতির। ঠিক আছে, অসুবিধা নেই, এটা উন্নত অনুন্নত প্রকৃতির বোঝা গেল। সিয়ন অনুন্নত, স্টক কিন্তু তোমার, সিয়ন উন্নত, স্টক কিন্তু অনুন্নত বলেছি। কার সাথে মূল যুক্ত থাকে বস? কার সঙ্গে মূল যুক্ত থাকে? স্টকের সঙ্গে মূল যুক্ত থাকে। ক্লিয়ার? স্টকের সঙ্গে মূল যুক্ত থাকে, স্টকের সঙ্গে কিন্তু মূল যুক্ত থাকে, সিয়নের সঙ্গে মূল যুক্ত থাকে না। এটা মনে রাখবে, গুলিয়ে যেন না, যেটা গোলায় দিচ্ছি। হলো জোড় কলম, হলো এই পোর্শনটা জোড় কলম কিভাবে করা হয় এটা দেখে নিচ্ছ, এই পুরো পার্টটা তোমায় মিলিতে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু অবশ্যই মূলত কিন্তু জোড় কলমটা তোমাকে পড়ে যেতেই হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। এর পরবর্তীতে এটা বলে দিয়ে পার্ট, মাইক্রো প্রপাগেশনের পদ্ধতি চলে এসেছিল আগের বারে, তো পদ্ধতি নিয়ে বড় প্রশ্ন কিছু আসবে না, এই সাথেই বলে দিই। মাইক্রো প্রপাগেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু ছোট প্রশ্ন পড়বে, ক্যালাস কি, এমব্রয়েড কি, প্ল্যান্টলেট কি, ছোট প্রশ্ন। ক্যালাস কি, এমব্রয়েড কি, প্ল্যান্টলেট কি, এটা এটা তোমায় কিন্তু পড়তে হবে, বড় প্রশ্ন পড়ার দরকার কি। এখান থেকে আমি অ্যাড করিয়ে দিই, মাইক্রো প্রপাগেশন কিন্তু পড়ছো, কি পড়বে? মাইক্রো প্রপাগেশন, মাইক্রো প্রপাগেশন, 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 প্রপাগেশনের থেকে মূলত হচ্ছে ছোট প্রশ্ন, মূলত ছোট প্রশ্ন, মূলত ছোট প্রশ্ন তোমায় কিন্তু পড়ে যেতে হবে, দেখে যাচ্ছ। বেশ, পরবর্তী প্রশ্ন কি বলছে, বিভিন্ন প্রকার পরাগযোগ উদাহরণ ও বৈশিষ্ট্য সহ লেখো। বললেই হয়ে গেল? আপনি তো সব পড়তে বলছেন, সব পড়তে কেন বলছি ভালো করে বোঝো, এখান থেকে ছোট প্রশ্নের সম্ভাবনা বেশি। এবং আমি কিন্তু এইখানে বলে দিয়েছি উদাহরণগুলো, ভালো করে দেখবে। ধান মধ্যে কি দেখা যায়, পাতাঝাজি কি দেখা যায়, আম কি, তুলো কি, বলতে পারবো? ধানের মধ্যে কিরকম দেখা যায় পরাগযোগ, ধানের মধ্যে কিরকম পরাগযোগ দেখা যায় বলতে পারবো? চেষ্টা করবো আমরা, চলো দেখা যাক কি হবে। বায়ু পরাগী, বায়ু পরাগী ফুল। পাতাঝাজি কি হবে? পড়ে যাচ্ছ, জল পরাগী ফুল। আম কি হবে? আম কি হবে? পতঙ্গ পরাগী, তাই তো, পতঙ্গ পরাগী। আর এখানে তুলো কি হবে? তুলো হচ্ছে পক্ষী পরাগী। পক্ষী পরাগী। অবশ্যই বলবো পরাগী বানানটা দেখে নিও, দীর্ঘী আছে নাকি হর্ষই আছে। এবার যদি তোমার মনে প্রশ্ন হয়, স্যার আপনি তো বাংলাটা বললেন, যদি ইংলিশ ধরে প্রশ্ন করে কি হবে? কোনো চিন্তা নেই, দেখো দিয়ে দিচ্ছি। বায়ু পরাগী মানে হচ্ছে অ্যানিমোফিলি, কি বলা হয় তাকে? অ্যানিমোফিলি, অ্যানিমোফিলি বলা হয়। অনেকে ভুল করবে, স্যার এখানে তো অ্যানিমোফিলি মানে অ্যানিমালের কথা বলা হচ্ছে, লিখে দিয়েছি। অ্যানিমোফিলি মানে হচ্ছে বায়ু পরাগী, জুফিলি মানে হচ্ছে প্রাণীদের মাধ্যমে। ঠিক আছে, চলো। জল পরাগী কি হবে বস? হাইড্রোফিলি।
নাও কোথা দিয়ে প্রশ্ন দেবে দিক না, কোনো চিন্তা নেই, সব করে আসবে। পতঙ্গ পরাগী কি হবে? এন্টোমোফিলি। কি হবে? এন্টোমোফিলি। চলো পাখি পরাগী কি হবে একটু আগে জেনে এলাম, অর্নিথোফিলি। কি হবে? অর্নিথো। এই বানানটা রোজ ভুল হয় আমার। অর্নিথোফিলি। নাও ইংলিশ বাংলা সব করে দিলাম, যে কোনো জায়গা থেকে আসুক তুমি লিখতে পারবে। ঠিক আছে, উদাহরণ নাও, যেটা মূলত পড়বে, যেটার তোমার বৈশিষ্ট্যগুলো মূলত আমি স্টার করব। পাতা ঝাঁঝি অর্থাৎ জল পরাগীর বৈশিষ্ট্যগুলো পড়ছো এবং পাখি পরাগীর বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখে যাচ্ছ ওই জায়গা থেকে দাঁড়িয়ে। বাকিগুলো জাস্ট চোখ বুলিয়ে নেবে। পতঙ্গ পরাগীটা হওয়ার বেশি দরকার নেই, কিন্তু বায়ু পরাগী দেখছো, পাতা ঝাঁঝি তো মাস দেখেই যাবে, এবং পাখি পরাগী কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট প্রশ্ন বলো, শূন্যস্থান পূরণ বলো, VSQ বলো, বা বড় প্রশ্নের সঙ্গে কিন্তু পাঞ্চ করতে পারে, মানে ধরো 3+2 2 নম্বরে কিন্তু পাঞ্চ করতে পারে, দেখে যাচ্ছ। বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমরা বহুবার এটা নিয়ে পড়াশোনা পড়েছো, তোমরা জানো। তাও একবার বলে দিই বিষয়গুলো, কোন কোন বিষয়ের ওপর তোমরা লিখছো। ঠিক আছে, অবশ্যই এক্ষেত্রে তোমরা যেটা লিখবে, যে প্রথম হচ্ছে তার প্রকৃতি বা তার সংজ্ঞা দিয়ে লিখতে পারে, বিষয়গুলো বলছি। ঠিক আছে, তোমরা বাকিগুলোকে পেয়ে যাচ্ছ নোটসের মধ্যে, ডিজিটাল সহায়িকার মধ্যে, অবশ্যই কিন্তু দেখে নিচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো স্বপরাগযোগের ক্ষেত্রে, ইতর পরাগের ক্ষেত্রে বিষয় কি হবে? 1 নম্বর বিষয় তুমি লিখতে পারো যে তার মানে কি ব্যাখ্যাটা দিলে সংক্ষেপে। ঠিক আছে, বা প্রকৃতি দিলে কিভাবে হয়, অর্থাৎ একই উদ্ভিদের একটাই ফুলের মধ্যে বা একই উদ্ভিদের দুটো ডিফারেন্ট ফুলের মধ্যে কিন্তু হতে পারে, এটা দিয়ে দিলে অসুবিধে কিছু নেই। ইতর পরাগযোগ বললে, ইতর পরাগযোগ কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এখানে বলে দিই, ভুল হয়। স্বপরাগযোগ কিন্তু উদ্ভিদ দেহটা একটা হতে হবে। স্বপরাগযোগে কিন্তু উদ্ভিদ দেহটা একটা হতে হবে, সেটা হচ্ছে তোমার যদি ফুলগুলো ডিফারেন্ট হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। জাস্ট এ মিনিট। তো যদি ফুলগুলো ডিফারেন্ট হয় অসুবিধা নেই, কিন্তু উদ্ভিদের বডি তোমাকে একটাই করতে হবে। আর ইতর পরাগযোগ কিন্তু অলওয়েজ উদ্ভিদ কিন্তু আলাদা হতে হবে, উদ্ভিদের বডি আলাদা হতে হবে, এবং সেটা কিন্তু একই প্রজাতির উদ্ভিদ হতে হবে। কি বললাম? দুটোর ক্ষেত্রেই একই প্রজাতির উদ্ভিদ, স্বপরাগযোগে একটাই বডি, ইতর পরাগযোগে ডিফারেন্ট বডি, মাথায় রাখবে। প্রকৃতি হয়ে গেল 2 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট বাহকের প্রয়োজনীয়তা দিয়ে লিখবে। বাহক কার লাগে কি লাগে না, বাহকের প্রয়োজনীয়তা। ঠিক আছে, নিয়তা আশা করছি অসুবিধা হবে না লিখতে। কার স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হতেও পারে, লাগতেও পারে, নাও লাগতে পারে। ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু বাহকের প্রয়োজন হয়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? যেহেতু একই উদ্ভিদ, মানে হচ্ছে কি প্রজাতির বৈশিষ্ট্য, তাই তো, প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা বা বৈশিষ্ট্য বলতে পারো। ঠিক আছে, বৈশিষ্ট্য হিসাবে লিখতে পারো যে প্রজাতির বিশুদ্ধতা বা বৈশিষ্ট্য রক্ষা পায় স্বপরাগযোগের ক্ষেত্রে। এখানে কিন্তু নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি হতে পারে বা বিশুদ্ধতা রক্ষা পায় না। এখান থেকেই একটা করলে যে তোমার নতুন বা এই পয়েন্টটা কি করে দাও, অ্যাকচুয়ালি এটা কি করে দাও যে নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি স্বপরাগযোগে লেখো, সাধারণত হয় না, ইতর পরাগযোগে কিন্তু হতে পারে। 4 নম্বর লেখো যে প্রকরণ বা ভেদ স্বপরাগযোগে সাধারণত হয় না, ইতর পরাগযোগে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, এই জায়গা থেকে দাঁড়িয়ে। তারপরে 5 নম্বরে লেখো রেণুর অপচয় স্বপরাগযোগে কম হয়, ইতর পরাগযোগে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। তো অনেক পয়েন্ট আছে, লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 6 নম্বর পয়েন্ট লেখো যে অভিযোজনগত ক্ষমতা স্বপরাগযোগের ক্ষেত্রে অপত্য উদ্ভিদের মধ্যে কম হয়, ইতর পরাগযোগের ক্ষেত্রে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটছে। তো বিষয় লিখে কিন্তু তোমাকে দিতে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। পরীক্ষায় কিন্তু পার্থক্যটা এইভাবে আসে না, কিভাবে আসে বলে দেয়, নিম্নলিখিত বিষয়গুলির উপর ভিত্তি করে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তোমায় কিন্তু বিষয়গুলো অবশ্যই লিখে যেতে হবে। ওকে,
ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন কি বলছে, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি, পরাগরেণু সৃষ্টি, ডিম্বাণু সৃষ্টি, নিষেক, ভ্রূণ গঠন এবং নতুন চারাগাছের সৃষ্টি সম্পর্কে লেখো। আচ্ছা, এটা কিন্তু পুরোটা একসাথে প্রশ্ন আবার দেবে না, প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন আসতে পারে। বিশেষ করে এই যে ভ্রূণ গঠনের জায়গাটা, বিশেষ করে হচ্ছে এই নিষেকের জায়গাটা, এখান থেকে কিন্তু একটুখানি তোমাকে পড়তে হবে বিষয়টা, ঠিক আছে? কারণ যৌনক্রম এবং সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই দুটো পদ্ধতি কিন্তু ব্যাখ্যামূলক ক্ষেত্রে কিন্তু এবারে হট টপিক। 2024 মাধ্যমিকের জন্য কিন্তু যৌনক্রম এবং সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই দুটো পার্ট কিন্তু হট টপিক, অবশ্যই কিন্তু বিষয়টা তুমি দেখে যাচ্ছ। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলে দিই এই জায়গা থেকে, যদি কারো ডাউট থাকে আমি এর পরে একটা বোর্ড নিয়ে বলে দেবো বিষয়টাকে, ভালো করে দেখে নাও। যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তাই তো, এটা আজকে একটা রিভিশন হয়ে যাবে। চল, সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন রয়েছে, যৌন জনন তার রেসপেক্টিভ যদি আমাকে যে বিষয়গুলো তোমাকে পড়ে যেতে হবে সেটা আমি বলে দিই। দেখো, সহজ কথা বলতে গেলে তোমার পরাগধানী রয়েছে কার, যেখানে হচ্ছে পুং ফুল যেখানে থাকবে বা পুংকেশরের মধ্যে, তাই তো। তো পরাগধানীর মধ্যে কে থাকবে, পরাগরেণু মাতৃকোষ থাকবে, তাই তো। পরাগরেণু মাতৃকোষ থাকবে এবং তার সংখ্যা কিরকম, সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, কে বলবে? সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? কে বলবে? পরাগরেণু মাতৃকোষ মানে ওয়ান টাইপ অফ জনন মাতৃকোষ, কে বলবে? সবাই ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমিয়ে পড়লে আর হবে না, তাহলে এবারে মাধ্যমিকে হচ্ছে না ভালো রেজাল্ট। চলো, 2n প্রকৃতি, চলো চেষ্টা করেছো, চলো চলো দেখে নাও। 2n হলো। এইবার এখানে কি হবে, জনন কোষ তো মানে রেণু তৈরি হবে। তাহলে গল্পটা কি দাঁড়াবে? গল্পটা এখানে দাঁড়াবে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই যে পরাগরেণু মাতৃকোষ, তোমাদের সিলেবাসের মতো করে আমি বলছি, মাতৃকোষ থেকে কি হয়, এরপরে চলে হচ্ছে কি পদ্ধতি, মিওসিস পদ্ধতি, তাই তো। মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন চলে, ঠিক আছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে কি তৈরি হয়, তোমার পরাগরেণু তৈরি হয়। ভালো করে বোঝো, পরাগরেণু তৈরি হয় এখান থেকে। পরাগরেণু এটা কিরকম, এটা হ্যাপ্লয়েড প্রকৃতির তৈরি হয়। তাহলে পরাগরেণু মাতৃকোষ থেকে আলটিমেটলি যেটা ছিল সেখান থেকে দাঁড়িয়ে একটু থাকবে, একটু বলেই দিই যে এটা একটু বলে দিই, তাহলে ব্যাপারটা ডাউট হয়ে যাবে। পরাগরেণু মাতৃকোষ থেকে অ্যাকচুয়ালি যেটা তৈরি হয় সেটা হচ্ছে মাইক্রোস্পোর জেনারেট করে, অ্যাকচুয়ালি সেটাই বলে দিই যে পরাগরেণু মাতৃকোষ থেকে যেটা তৈরি হয়, চারখানা সংখ্যায় 4টে মাইক্রোস্পোর তৈরি হয়, ঠিক আছে। এটা লিখে নাও, না বললে ডাউট তৈরি হয়ে যাবে। 4টে মাইক্রোস্পোর তৈরি হয়, প্রত্যেকে n, ঠিক আছে। এই প্রত্যেকটা মাইক্রোস্পোর থেকেই কি তৈরি হবে, চারখানা আছে তো, পরাগরেণু, আর একটা পরাগরেণু, আর একটা পরাগরেণু, আর একটা পরাগরেণু, ক্লিয়ার? এবং এরা কিরকম, n n n n। আচ্ছা, n থেকে n হচ্ছে এটা কিরকম ডিভিশন, n থেকে n হচ্ছে কিরকম ডিভিশন, এটা n থেকে n হচ্ছে কিরকম ডিভিশন হতে পারে, এটা কিরকম, n থেকে n হচ্ছে মাইটোসিস ডিভিশন হতে পারে, এখানে চলছে। ভালো কথা, এই যে পরাগরেণুগুলো হলো, এইবার এই পরাগরেণু যদি আমি গঠনটাকে দেখি তাহলে এই গঠনটা বুঝতে হবে কিরকম গঠন। গঠনটা বলছে এইখানে দুটো নিউক্লিয়াস আমরা পাই, তার বাইরে ওই আঠালো পদার্থ থাকতে পারে, ইন্টারগ্রুমেন্ট থাকতে পারে, এটসেট্রা। কি পাই, এখানে যেটা থাকে একটা নিউক্লিয়াস থাকে, তার নাম হচ্ছে কি জেনারেটিভ নিউক্লিয়াস বলা হয়, ঠিক আছে। জেনারেটিভ নিউক্লিয়াস বলে, জেনারেটিভ মানে যেখান থেকে পুংজনন কোষ তৈরি হবে, জেনারেটিভ বলা হয়। জেনারেটিভ তো অনেকের কাছে হিব্রু লাগতে পারে, বাট কোনো মানে নেই, ভালো করে বিষয়টা বুঝে নাও। নিউক্লিয়াস থাকে, এটাও n। আর একটা থাকে, তাকে বলা হচ্ছে টিউব নিউক্লিয়াস বলা হয়, টিউব নিউক্লিয়াস বলা হয়, যেটা কি করবে, পোলেন টিউব তৈরি করবে, দুটোই কিন্তু n। এটা হচ্ছে পরাগরেণু, কিন্তু একটা রেণুর মধ্যে এই দুখানা নিউক্লিয়াস থাকে, এই হলো রেণুর গল্প শেষ হলো। এরপর যদি তুমি এখানে ডিম্বাণুর ক্ষেত্রে আসো, পুরুষ দেহ, এটা পুরুষ দেহের গল্প,
পুংকেশরের গল্প। এবার তুমি চলে আসো ডিম্বাশয়ের মধ্যে, সেখানে আমরা কি পাবো? সেখানে আমরা পাবো হচ্ছে যে ডিম্বাশয়ের যে গর্ভাশয় রয়েছে, ঠিক আছে, ফুলের যে গর্ভাশয়, সেখানে কে রয়েছে? জননমাতৃকোষ বা ডিম্বাণুমাতৃকোষ বলতে পারো, তাই তো, ডিম্বাণুমাতৃকোষ। তো কনসেপ্টটা বুঝে নাও, এখানেই হয়ে যাবে ক্লিয়ার। মাতৃকোষ মানে কি হবে? টু এন্ড প্রকৃতির ফান্ডামেন্টাল পার্ট অফ। এখন এই ডিম্বাণুমাতৃকোষ থেকে কি তৈরি হবে অ্যাকচুয়ালি? যেটা মিওসিস ঘটবে। কি ঘটবে? মিওসিস ঘটবে, MEIOSIS, মিওসিস ঘটবে। কি তৈরি হবে? 4খানা মেগাস্পোর তৈরি হবে। দেখো নতুন নাম শুনলাম, মেগাস্পোর তৈরি হবে 4খানা। এখানে মাইক্রোস্পোর তৈরি হয়েছিল। স্যার কি করে মনে রাখবো পরীক্ষার আগে? মাইক্রো মানে ছোট, মেগা মানে বড়। শুক্রাণুর থেকে, রেণুর থেকে ডিম্বাণু সবসময় বড় হয়, মনে রাখবে। মেগাস্পোর তৈরি হলো। এই 4খানা মেগাস্পোরের থেকে কি হয়? 4খানা মেগাস্পোর থেকে 3টে ডিজেনারেট করে যায়, 3টে কাজ করে না কোনো একটা কারণে, পরে জানবো। বাকি পড়ে থাকে কি? একটা। ওই একটা যে মেগাস্পোর থাকলো, সেই মেগাস্পোর থেকে কি তৈরি হবে? 8খানা নিউক্লিয়াস এবং তার রেসপেক্টিভ কোষ তৈরি হবে। ওই যে একখানা পড়ে থাকলো, একখানা মেগাস্পোর থাকলো, সেখান থেকে বারংবার মেগাস্পোর কিরকম? এন, গুলিয়ে যেন না যায়, এটা এন। সেখান থেকে মাইটোসিস প্রক্রিয়ায় বারংবার 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 হতে হতে 8খানা সেল এবং তার রেসপেক্টিভ নিউক্লিয়াস তৈরি করবে। কি? এবার তোমাকে জানতে হবে কি? এবার সেই বিখ্যাত ছবি মনে করে দেখো, মনে করতে পারবে আশা করি। পিঠের মতো হয়ে গেল গো। চলো দেখে নাও, খুব বাজে আঁকলেও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও কি রয়েছে এখানে। ওপর দিকে কি পাচ্ছি? 3টে সেল পাচ্ছি। তলার দিকে কি পাবো? তলার দিকে পেয়ে যাব হচ্ছে 2টো কোষ। মাঝখানে আমার জন্য উঁকি দিচ্ছে, আমার জন্য আসর সাজিয়ে বসে আছে। কি? বোঝানোর সুবিধের জন্য আঁকছি, দেখে নাও। ছোট বড় হতে পারে, কনসেপ্টটাকে ক্লিয়ার হলো। আর তার মাঝখানে কে বসে রয়েছে? 2টো নিউক্লিয়াস। দেখো ছবিটা চিনতে পারছো? দেখে নাও ভালো করে, কনসেপশন ক্লিয়ার চাই। ওপরের দিকের যে সেলগুলো, সেই সেলগুলোকে আমরা কি বলবো? ইট ইজ কল্ড প্রতিপাদ কোষ সমষ্টি। প্রতিপাদ কোষ। তারা কিরকম প্রকৃতির? প্রত্যেকটা এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত। অনেকে বলবে স্যার আমাদের বইতে তো প্রতিপাদক কোষ সমষ্টি লেখা রয়েছে, কোনটা লিখবো? দুটোই লিখতে পারো। একটাকে বললে কোষ বোঝানো হয়, আর একটা 3টেকে একসাথে বললে কোষ সমষ্টি বোঝানো হয়। ভালো কথা, অসুবিধে নেই। তলার দিকে চলে আসবো, দেখে নেব কি বলতে চাইছে এখানে। চিনতে হবে আমাদের। এই যে মাথার উপর দিয়ে উঁকি মারছে, আমার জন্য না, আমার জন্য নয়, পরাগ রেণুর জন্য, রেণুর সাথে মিলিত হওয়ার জন্য। কে? আরে বস, ডিম্বাণু তো। ডিম্বাণু তো কিরকম? এন সংখ্যক ক্রোমোজোম। সে ডিম্বাণুকে চারদিক থেকে, দুদিক থেকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, তাকে নিউট্রিশন দিচ্ছে, প্রোটেক্ট করছে। কে তার দুদিকে রয়েছে? তার দুদিকে রয়েছে কে? রয়েছে সাইনার্জিড রয়েছে। এরা কারা? সাইনার্জিড রয়েছে। কারা? সাইনার্জিড রয়েছে। সহকারী কোষ বলা হয়, সাইনার্জিডস বলা হয়। সাইনার্জিডস, জিড 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 জিডস বলা হয়, সহকারী কোষ। স্যার কেমন? এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এবং তার মাঝখানে কে রয়েছে বস? তার মাঝখানে রয়েছে হচ্ছে কে? তার মাঝখানে রয়েছে হচ্ছে পোলার নিউক্লি। কি রয়েছে? পোলার নিউক্লি। কি বলবো? রয়েছে হচ্ছে পোলার নিউক্লি। একদমই তাই, পোলার নিউক্লি। নামটা বোঝো, পোলার নিউক্লি। নিউক্লি। স্যার নিউক্লি বলা হচ্ছে কেন? একের বেশি নিউক্লিয়াস, তাই 2খানা ডট দেখতে পাচ্ছ। আশা করছি একটু বড় করবো ছবিটা, দেখে নাও। দেখতে পাচ্ছ পোলার নিউক্লি। তাহলে প্রত্যেকে কেমন স্যার? এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত। অর্থাৎ ওপরে নিচে সেল, মাঝখানে কিন্তু নিউক্লি। গুলিয়ে যেন না যায় পরীক্ষার সময়। আঁকাটা প্র্যাকটিস করবে, কনসেপ্ট দেখে যাবে, প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, সাউন্ড কাটছে? সাউন্ড ওকে আছে সবার কাছে? দেখে নাও তো, সাউন্ড আসছে ঠিকঠাক? অডিবল শুনতে পাচ্ছ? চলো, নেট সমস্যা হতে পারে, দেখে নাও।
তো এইবার অনেকে মাথা চুলকে বলবে, স্যার আপনি তো এখানে প্রতিপাদক কোষটাকে ওপরের দিকে আঁকলেন, আমাদের তো স্যার বইতে তলার দিকে রয়েছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। যেদিকে খুশি আঁকো, অসুবিধা নেই। বুঝবে, প্রতিপাদক কোষ যেদিকে থাকবে তার উল্টো দিকে ডিম্বাণু সহকারী কোষ থাকবে, সেটা ওপরে থাক তলায় থাক, যেখানে খুশি আঁকো, কোনো অসুবিধা নেই, কিন্তু কনসেপশন ক্লিয়ার চাই, এটা হলো ব্যাপার। এই হলো পোলার নিউক্লিক জায়গা থেকে দাঁড়িয়ে, এরা প্রত্যেকে এন সংখ্যক ক্রোমোসোম যুক্ত। কিন্তু স্যার আপনি বলছেন প্রত্যেকটা পোলার নিউক্লির ক্ষেত্রে এন সংখ্যক ক্রোমোসোম যুক্ত, কিন্তু এখানে তো দুখানা নিউক্লি রয়েছে, তাহলে কি পাবো আমরা এখানে? আর এন প্লাস এন করে দাও না বস, কেন বল, চাপ নিচ্ছ কেন? দুখানা নিউক্লি রয়েছে, এন প্লাস, অসুবিধা কিছু নেই, এরকম। এইবার বক্তব্যটা কি ভালো করে দেখতে হবে আমাদের এই জায়গা থেকে দাঁড়িয়ে। এই যে পরাগ রেণুটা তৈরি হয়েছিল, এই হলো এখানে ডিম্বাণুর গল্প। এটা কিসের গঠন বস মনে পড়তে পারছো? এটা ভ্রূণস্থলীর গঠন। কার গঠন? ভ্রূণস্থলীর গঠন। বড্ড বাজে বকছি না? ভ্রূণস্থলীর গঠন, ছবি আসতে পারে, দেখে না। এবার এই ভ্রূণস্থলীর মধ্যে টার্গেট কি? ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে হবে পরাগ রেণুকে। কষ্ট করতে হবে বস, এমনি এমনি তো হবে না। কষ্টটা কি? কষ্টটা হচ্ছে কি না, এই যে পরাগ রেণু, সেখান থেকে আর কি বেরোবে মনে করতে পারছো আশা করি। এখানে দেখো তো, চিনতে পারো কিনা? এই যে তলার দিকে টিউব বেরিয়ে চলে এসছিল, ভালো কথা, গর্ভমুণ্ডে আপতিত হওয়ার পরে, পরাগযোগ হওয়ার পরে, ঠিক আছে, এর মাথার দিকে কে ছিল? এর মাথার দিকে একটা নিউক্লিয়াস বসে আছে। স্যার কোন নিউক্লিয়াসটা বলুন তো বসে আছে মাথার দিকে? আরে এই তো টিউব নিউক্লিয়াস, ও তো ঠেলতে ঠেলতে এগোচ্ছে। স্যার কিরকম বিষয়টা? একটা মোমের ধরো ব্লক রয়েছে, মোমের ব্লকের মধ্যে একটা ছোট্ট লোহার বলকে, গরম লোহার বলকে ফেলে দাও, কি হবে? মোমের ব্লকটা কেটে কেটে সামনের দিকে এগোবে না? গল্পটা চ্যানেলটাকে তৈরি করছে, এটাকে টিউব নিউক্লিয়াস তৈরি করছে, চ্যানেলটাকে টিউব নিউক্লিয়াস তৈরি করছে, চ্যানেলটাকে, ভালো কথা। এবং এইখানে এই যে জেনারেটিভ নিউক্লিয়াস রয়েছে, সে কি করবে? তার তো পোয়া 12, তার পোয়া 12, তারা আবার ডিভাইড করবে। এন ছিল তো, সবাই তো এন ছিল, আরে বাবা এন ছিল, আবার ডিভাইড করবে মাইটোসিস, এন এন দুখানা তৈরি করে দিল। দেখো এখানে একটা ছিল, যখন নামছে তলার দিকে দুখানা তৈরি করে দিল। তো এই যে দুখানা গঠন তৈরি হলো, স্যার এদের আমরা এখন কি বলবো? এরাই তো পুং গ্যামেট। বলে আচ্ছা স্যার এরকম ছিল? হ্যাঁ, এরাই তো পুং গ্যামেট ছিল রে বস, এন সংখ্যক ক্রোমোসোম যুক্ত। দুখানা পুং গ্যামেট তৈরি হয়ে গেল কোথায়? টিউবের মধ্যে। এইবার এই টিউব চলে যাবে সোজা কোথায়? এইখানে। যদি তলার দিকে ডিম্বাণু হয় তলা দিয়ে ঢুকবে, যদি ওপর দিকে ডিম্বাণু হয় ওপর দিয়ে ঢোকাবে। কিন্তু কোথা দিয়ে ঢুকবে? তিনটে জায়গা দিয়ে ঢুকতে পারে। যদি ভালো কথায় রাজি হয়ে যাও তাহলে বাড়ির দরজা দিয়ে ঢুকবো, যদি রাজি না হও তাহলে পাঁচিল টপকে ঢুকবো, আর যদি তাতেও রাজি না হও তাহলে দেয়াল ভেঙে ঢুকবো, তাই তো? হ্যাঁ কি না? ঠিক বললাম না ভুল বললাম বলো? ভালো কথায় যদি রাজি হও তাহলে দরজা দিয়ে ঢুকবো। তাহলে দরজাটা কোথায় রয়েছে? তলার দিকে ফোকাস করব। এই যে টিউব, এইখানে রয়েছে দরজা। সেই দরজার নাম কি? সেই দরজার নাম হচ্ছে মাইক্রোপাইল। মনে করতে পারছো না ভুলে গেছো? নাকি ঘুমিয়ে পড়েছো সবাই? ঘুমোলে তো হবে না, মাধ্যমিকের পরীক্ষাটা গেল। মাইক্রোপাইল ক্লিয়ার? মাইক্রোপাইল দিয়ে ঢুকবে, ভালো কথায় ঢুকতে দাও। দরজা খুলে দিল, চলো ঢুকে পড়ো, অসুবিধা নেই। বলো এরপরের গল্প কি? এরপরের গল্প হচ্ছে, যদি মাইক্রোপাইল দিয়ে ঢুকতে না পারে, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয় অ্যাকচুয়ালি, উদাহরণে সেটা লাগবে না, জাস্ট জেনে নাও। মাইক্রোপাইল হলো, সেটা না হলে কোন দিক দিয়ে ঢুকতে পারে? চ্যালাজা দিয়ে ঢুকতে পারে। এটা ওপরের গঠন, খোলকের গঠন থাকে, অর্থাৎ চ্যালাজা দিয়ে ঢুকতে পারে। এটা লিখে দিই, মাইক্রোপাইল দিয়ে ঢুকতে পারে, চ্যালাজোগ্যামি বা চ্যালাজা দিয়ে ঢুকতে পারে। ঠিক আছে, এখন প্রয়োজন নেই, জাস্ট জেনে রাখো। বা ইন্টেগুমেন্ট দিয়ে ঢুকতে পারে, পাশের ইন্টেগুমেন্ট। স্যার ইন্টেগুমেন্টটা কি একটু বলবেন কোথায় থাকে? এই পাশ দিয়ে ঢুকতে পারে। ডিম্বক ত্বক থাকে দেখবে যে, বা গর্ভাশয়ের যে গর্ভত্বক থাকে, সেই ইন্টেগুমেন্ট দিয়েও ঢুকতে পারে, অসুবিধে নেই। ঠিক আছে, তো এই মাইক্রোপাইল দিয়ে ঢুকলে তাকে বলা হয় পোরোগ্যামি, এটা দিয়ে ঢুকলে বলা হয় চ্যালাজোগ্যামি, আর ইন্টেগুমেন্ট ভেদ করে ঢুকলে বলা হচ্ছে মেসোগ্যামি। জাস্ট জেনে রাখো, হয়তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, বা জেনে রাখো, লাগতে পারে ছোট প্রশ্ন। তো ঢুকলো। এবার এইখানে যে দুখানা পুং গ্যামেট বসে রয়েছে, আরাম করছিল, বলবো এবার আমাকে এগোতে হবে। একখানা এন সংখ্যক ক্রোমোসোম যুক্ত পুং গ্যামেট কি করবে?
একখানা এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত পুংগ্যামেট সরাসরি ডিম্বাণুর সাথে মিলিত হবে। তার মানে কনসেপ্ট আমাদের কি বলছে? কনসেপ্ট আমাদের বলছে যে ডিম্বাণু রয়েছে, ভালো করে কনসেপ্টটা বুঝে নাও। ডিম্বাণু রয়েছে এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত, তার সঙ্গে একটা পুংগ্যামেট ফিউজ করে গেল, অসুবিধা নেই, ভাল লাগছে, বেশ ফিউজ করতে পেরেছি। কি হয়ে গেল? এখান থেকে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। জাইগোট তৈরি হবে। বলবে খেল খতম, পয়সা হজম। না, হলো না। খেলা শেষ হলেও যে খেলা শেষ হয় না, তাই না? খেলা হবে, তাই তো নাকি? তো এইবারে যে জাইগোট তৈরি হলো 2n, আরে বাকি পুংগ্যামেটটা তো বসে আছে, সে কি বসে বসে আঙুল চুষবে নাকি? কি করবে সে? এ ডিম্বাণুকে ফিউজ করলো, বাকি একটা পুংগ্যামেট ঢুকবে কোথায়? আরে টার্গেট তো বসে আছে, কোথায়? চলে যাও। কোথায় ঢুকবো? পোলার নিউক্লিয়াসের কাছে। পোলার নিউক্লি কোথায়? পোলার নিউক্লি বসে আছে। তো কটা বসে আছে স্যার? আপনি তো বললেন একটু আগে, আরে n+n 2n। তাহলে এর সঙ্গে যদি পুংগ্যামেট যদি অ্যাড হয়ে যায়, তাহলে পুংগ্যামেট অ্যাড হয়ে যাওয়া মানে সেখানে আরো একটা n যুক্ত হলো, তাহলে সেখান থেকে আমি কি পাবো? 3n পাবো। 3n মানে কি তৈরি হবে? এখান থেকে শস্য নিউক্লিয়াস তৈরি হবে। এখান থেকে শস্য নিউক্লিয়াস তৈরি হবে। দেখো, শস্য নিউক্লিয়াস তৈরি হবে। কিন্তু স্যার আপনি তো বললেন না যে দুটো পোলার নিউক্লি ফিউজ করে তো আর একটা নাম বইতে দেওয়া যায়। হ্যাঁ, একদমই তাই, বলবো তো বটেই, পালিয়ে যাবো কোথায়? যা ফয়সালা তো আজকের ক্লাসেই হবে। কি হবে? এটাকে নির্ণীত নিউক্লিয়াস বলা হয়। কি হওয়া হয় বস? এটাকে নির্ণীত নিউক্লিয়াস বলা হয়। নির্ণীত নিউক্লিয়াস বলা হয়। নির্ণীত নিউক্লিয়াস বলা হয় এটাকে। তার মানে নির্ণীত নিউক্লিয়াস কিরকম টাইপের? 2n প্রকৃতির। শস্য নিউক্লিয়াস কিরকম? 3n প্রকৃতির। কনসেপশন ক্লিয়ার? যা বলে দিলাম, যা পড়িয়ে দিলাম, রাতে ভাববে, রাতে ঘুম হবে না। যা পড়িয়ে দিলাম, রাতে আর ঘুম হবে না এই জায়গা থেকে দাঁড়িয়ে। চলো, আচ্ছা, ভালো করে দেখে নিচ্ছ এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই হলো শস্য নিউক্লিয়াসের গল্প, জাইগোটের গল্প, এবং এই জায়গা থেকে এই গল্পটা হচ্ছে কি? দ্বিনিষেক পদ্ধতি। অর্থাৎ স্যার দ্বিনিষেক কেন? একবার নিষেক হচ্ছে এখানে, সরি, উত্তেজনায় সরে গেছে। একবার নিষেক হলো এটা, দুবার নিষেক হলো এটা। দ্বিনিষেক পদ্ধতি। দেখে যাচ্ছ পুরো প্রক্রিয়াটা বলে দিলাম এই জায়গা থেকে দাঁড়িয়ে। ক্লিয়ার হলো কনসেপশন? অনুরোধ করছে আমাকে, অনুরোধ যে প্রশ্নটা কি স্যার? এই যে সপুষ্পক উদ্ভিদে পরাগরেণু সৃষ্টি, ডিম্বাণু সৃষ্টি, নিষেক, ভ্রূণ গঠন, নতুন চারা গাছের সৃষ্টি সম্পর্কে লেখো এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো জাইগোট তৈরি হলো, জাইগোট থেকেই পরবর্তীকালে কি তৈরি হবে বলে দিন স্যার, নাহলে তো ল্যাংড়া করা হয়ে যাবো। নিশ্চয়ই বলবো। তো জাইগোট তৈরি হয়ে গেল। জাইগোট থেকে পরবর্তীকালে কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ, ভ্রূণ স্যার কোথায় থাকবে? ভ্রূণ তো ডিম্বকের মধ্যে থাকবে। ডিম্বক, এবং সেই ডিম্বকটা কোথায় থাকবে বস? ডিম্বক অ্যাকচুয়ালি কিসে রূপান্তরিত হয়? ছোটবেলায় পড়েছি তো। ডিম্বক কিসে রূপান্তরিত হয়? ডিম্বক বীজে রূপান্তরিত হয়। আর বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গম হয়, আশা করছি এটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো, আলাদা করে বলার কোনো দরকার পড়বে না। ক্লিয়ার? ক্লিয়ার হলো কিভাবে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া চালু হয়, কিভাবে সম্পন্ন হয়? সবার কাছে ক্লিয়ার হলো? অবশ্যই কিন্তু দেখে যাচ্ছ, পরীক্ষার সময় ভীষণ গুরুত্বপূর্ণ। যা পড়িয়ে দিলাম আর একবার ভিডিওটা দেখবে, রাতে ঘুম আসবে না। যদি বুঝতে পেরে থাকো, রাতে ঘুম আসবে না, কারণ একটা অদ্ভুত একটা আলাদা স্যাটিসফ্যাকশন পাবে যে হ্যাঁ এইভাবেও হতে পারে, এইভাবে তোমাকে পড়তে হবে। যে এমন পড়বে যেখান থেকে যা প্রশ্ন আসুক না কেন, পারবো, লিখতে পারবো, লিখতেই হবে, এটা তো এইরকম হতে পারতো, এরকম, একদমই তাই। তো দেখে যাচ্ছ প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, যেখান থেকে যা আসুক সব কটা পারবে, গ্যারেন্টিড এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা, আরেকবার বলছি, সন্তোষকে বলছি যে এটা তুমি কিন্তু রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও, ঠিক আছে? আগে পুরোটা কমপ্লিট করি, আরেকবার কিন্তু বুঝিয়ে দেবো নেক্সট ইয়েতে, মানে শেষকালে বোঝাবো একবার, ঠিক আছে? এর জন্য আরেকবার শেষকালে। চল, নেক্সট প্রশ্ন কি বলছে? বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক উল্লেখ করে। এইবার বাঁচা গেল, বৃদ্ধি বিকাশ ঢুকছে না। দেখো, বৃদ্ধি ও বিকাশ নিয়ে খুব কম প্রশ্নই আসে, বড় প্রশ্ন আসে, ছোট প্রশ্ন বেশি আসে। তো বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক ধরে একটু প্রশ্ন দিতে পারে। সম্পর্ক বলতে এটা একটু এবার বলে দিই, এটা কিন্তু ভুল হয় অনেকের। ভুলটা কি রেসপেক্টে হয় বলি? ভুলের রেসপেক্টিভটা হচ্ছে যে বৃদ্ধি ও বিকাশ কিন্তু খানিকটা ওভারল্যাপিং, খুব গায়ে গায়ে অবস্থান করে, মানে কনসেপ্টটা খুব মানে ওভারল্যাপিং, মানে একটার সাথে একটা কানেক্টেড। মানে বৃদ্ধি ছাড়া বিকাশ হবে না, বিকাশ হতে গেলে বৃদ্ধি দরকার, আমরা গল্পটা কিরকম বিষয়?
দেখো সহজ করে বলতে গেলে যদি বৃদ্ধি ও বিকাশ সম্পর্ক বলতে চাই, তাহলে আগে তোমাকে লিখতে হবে কি বৃদ্ধি কাকে বলে, তোমাকে লিখতে হবে বৃদ্ধির কনসেপ্ট, তারপর বিকাশের কনসেপ্ট দাও, তারপর সেখান থেকে বৃদ্ধি ও বিকাশের সম্পর্কটাকে তুমি ব্যাখ্যা করতে হবে। ছোট প্রশ্ন। তো বৃদ্ধির গল্পতে কি বলছে? বৃদ্ধির গল্পতে যেটা বলা হচ্ছে যে বৃদ্ধিতে কি হয়, যে জীবের আকার, আয়তন, শুষ্ক ওজন, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কি হয়, ওজনের স্থায়ী পরিবর্তন হয়। ঠিক আছে, স্থায়ী পরিবর্তন হয়, পরিবর্তন হতে পারে বৃদ্ধির ক্ষেত্রে। সেটা কোনো প্রাণী হোক, সেটা কোনো উদ্ভিদ হোক, সেটা কোনো প্রোটিস্টা হোক, সেটা কোনো ছত্রাক হোক, সেটা কোনো অন্যান্য কোনো ব্যাকটেরিয়া হোক, যাই হয়ে যাক না কেন, বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু গল্পটা এরকম জায়গা দাঁড়িয়ে। এবার বিকাশের গল্পটা কি? যদি বিকাশের গল্পটাকে আমি বলতে চাই, মানে বিকাশ বলতে কোনো মানুষের গল্প নয়, বিকাশ মানে জীবনের গল্প বলা যেতে পারে। তো বিকাশ ব্যক্তির গল্প নয়। তো বিকাশের গল্প হচ্ছে যে সামগ্রিকভাবে, মানে একটা জীবের তার জীবন চক্র, ভালো করে বোঝো, জীব তার যে জীবন চক্র চলছে, জীবনকাল বলো বা জীবন চক্র বলো, যা খুশি বলো, সে জীবের জীবনকালের মধ্যে যে তোমার তার যে দশা পরিবর্তন, মানে তার যে বিভিন্ন দশা এবং তার যে গঠন যে পরিবর্তন হচ্ছে, গঠনের যে পরিবর্তন এবং তার রেসপেক্টিভ বোথ হচ্ছে, এটা মানে দশা গঠন মানে কিন্তু অনেকটা ফিজিক্যাল বললাম, মানে শারীরিক পরিবর্তন। তার রেসপেক্টিভ কিন্তু অন্যান্য জীবের ক্ষেত্রে, মানুষের বলো, যদি প্রাণীর ক্ষেত্রে বিচার করি, মানুষের ক্ষেত্রে মানসিক পরিবর্তনও কিন্তু হয়। ঠিক আছে, এবার স্বাভাবিক, আমি তো একটা উদ্ভিদের ক্ষেত্রে বলতে পারবো না মানসিক পরিবর্তন, কিন্তু কেন বলতে পারবো না? উদ্ভিদের ক্ষেত্রে মানসিক পরিবর্তন কেন বলতে পারবো না? কেউ বলতে পারবে? উদ্ভিদের ক্ষেত্রে মানসিক পরিবর্তন হচ্ছে কেন বলতে পারবো না? জানা আছে কারো? উদ্ভিদের কি নেই, মানে মানসিক দিক থাকার জন্য কি থাকার দরকার, কোন তন্ত্রটা থাকার দরকার যেটা উদ্ভিদের নেই? এক্স্যাক্টলি, শ্রেয়া ঠিক বলেছেন, কারেক্ট। এটা আমার দরকার, যে এই যে ভাবনা চিন্তার জায়গাটা, যে একটা অফ ট্র্যাকে যদি প্রশ্ন হয় আমরা যে ভাবতে পারছি, ভালো করে দেখো, উদ্ভিদের কিন্তু স্নায়ুতন্ত্র নেই, তাই সে ভাবতে পারে না, চিন্তা করতে, তার মানসিক চাপ নেই। উদ্ভিদের কিন্তু মানসিক চাপ নেই, আমাদের মানসিক চাপ আছে। তো এই মানসিক পরিবর্তন মানে হায়ার অ্যানিমেলদের ক্ষেত্রে, কিন্তু সবার কিন্তু নয়, এইটা জীব তার জীবনকালে দশা গঠন পরিবর্তন, মানসিক পরিবর্তন, এই সামগ্রিক বিষয়টাকে নিয়েই বিকাশ বলা হয়। আশা করি বুঝতে পারছো কেন বললাম বৃদ্ধি ও বিকাশটা ওভারল্যাপিং, আলাদা করা খুব মুশকিল, বৃদ্ধি পর বিকাশটা পারবো না। অর্থাৎ সহজ করে বলতে গেলে দেখো, যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, বড় হতে হতে কিন্তু আমাদের বৃদ্ধিও হচ্ছে, আমরা লম্বা হচ্ছি, আমাদের গ্রোথ হচ্ছে এবং আমাদের বিকাশ ঘটছে। বিকাশ বলতে এই যে বৃদ্ধির দরুন যে সামগ্রিক পরিবর্তন, সেটা শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন, এই সামগ্রিক যে দশার চেঞ্জ, এটাকে কিন্তু আমরা বিকাশ হিসেবে কল্পনা করছি। কিরকম, কি করে বুঝবো আমরা বিষয়টা? বৃদ্ধির দেখবে, তাহলে এখানে বক্তব্যটা কি দাঁড়ালো, খুব সহজ করে বলতে গেলে সম্পর্কটাকে বলে, সম্পর্কটা কি, যে বিকাশ সংগঠিত হওয়ার, প্রথমে লিখবে যে বৃদ্ধি কি, তাহলে বিকাশকে লিখলে নেক্সট লিখবে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো জীবের বিকাশ সংঘটিত হওয়ার জন্য কিন্তু সেই জীবের বৃদ্ধি ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ কোনো জীবের সামগ্রিক বৃদ্ধির মাধ্যমে তার জীবনকালে কিন্তু ভিন্ন ভিন্ন দশায়, ভিন্ন ভিন্ন পর্যায়ে আমরা তার বিকাশকে লক্ষ্য করতে পারি। অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ ওতপ্রোতভাবে জড়িত, এটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে বক্তব্যটা দেখো, যদি বৃদ্ধির দশাগুলো দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বৃদ্ধির দশা কি কি ছিল? কোষ বিভাজন দশা, আরেকবার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কি, কোষ দীর্ঘীকরণ দশা, লম্বা হয়, আর একটা হচ্ছে কোষীয় বিভেদন। কোষীয় বিভেদন, তো বিভেদন দিয়ে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দেখে যাবে, এইটা বলে দেবো কি। তো বিভেদনটা কি, এটাকে ইংলিশে বলা হচ্ছে সেলুলার ডিফারেন্সিয়েশন। সহজ করে বলতে কি, সহজ করে বলতে গেলে বলতে পারি, ধরো একটা নাম লিখলাম HSC, ঠিক আছে,
এইচএসসি মানে হচ্ছে হিমাটোপোয়েটিক স্টেম সেল। কি করে স্যার? খায় না, গায়ে মাখে, কিচ্ছু করে না। এটা হচ্ছে সেই স্টেম সেল যে সেল থেকে লোহিত রক্তকণিকা, যে সেল থেকে শ্বেত রক্তকণিকা, যে সেল থেকে অনুচক্রিকা, যে সেল থেকে লিম্ফোসাইট, সমস্ত কিছু তৈরি হয়েছে, সেটা হচ্ছে হিমাটোপোয়েটিক স্টেম সেল। ভালো কথা, অসুবিধা নেই। এখন এই হিমাটোপোয়েটিক স্টেম সেল থেকে তার মানে কি তৈরি হতে পারে? আরবিসি তৈরি হতে পারে, এখান থেকে ডাব্লিউবিসি তৈরি হতে পারে, এখান থেকে প্লেটলেট তৈরি হতে পারে। স্যার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, আরেকবার সহজ করে নিশ্চয়ই বোঝাবো। তোমরা ক্লাস 10-এর পরে ক্লাস 11-এ উঠবে, তার জন্য তোমরা কোন কোন স্ট্রিমে যেতে পারো? তোমরা সায়েন্সে যেতে পারো, তোমরা কেউ আর্টসে যেতে পারো, তোমরা কেউ কমার্সে যেতে পারো, তাই তো? তার মানে তোমরা কিন্তু এখন ক্লাস 10-এ সবাই রয়েছে, এখন কিন্তু ডিভিশন হয়নি, এখন কিন্তু বিভেদন তোমার হয়নি। তোমরা কোষীয় বিভেদনের একদম প্রাইমারি বা তার আগের স্টেজে রয়েছে। এরপরে যখনই তোমরা মাধ্যমিক পরীক্ষাটা পাশ করে যাবে, যখনই তোমরা ক্লাস 11-এ উঠবে, যখনই তোমরা টিউটোপিয়ার তরফ থেকে যে লাইভ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট হয়েছে তোমরা সেখানে জয়েন করবে। কি করবে তো জয়েন, নাকি? কেন করবে না? কারণ টিউটোপিয়ার তরফ থেকে কিন্তু শুরু হচ্ছে আর্টস, কমার্স এবং সায়েন্সের প্রত্যেকটা বিষয়ের লাইভ ক্লাস। অর্থাৎ তোমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তোমাদের বিভেদনে সাহায্য করা হচ্ছে। তোমরা কেউ সায়েন্স নিয়ে পড়তে পারো, বায়োলজি নিয়ে পড়তে পারো, ম্যাথ নিয়ে পড়তে পারো, তোমরা আর্টসের ইতিহাস ভূগোল নিয়ে পড়তে পারো, তোমরা কমার্সের অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে পারো। তো এই যে ডিভিশনগুলো হয়ে গেল, এই যে ভাগগুলো হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে কোষীয় বিভেদন। আর মানে হিমাটোপোয়েটিক স্টেম সেল থেকে যখন আরবিসি হলো, সে ডাব্লিউবিসি হলো, সে প্লেটলেট হলো, এটা হচ্ছে কোষীয় বিভেদন। তো এইটা কিন্তু বৃদ্ধির দশার মধ্যে আমরা দেখতে পাই। এবং তোমরা কোথায় দেখতে পাবে? অবশ্যই ক্লাস 10-এর পর। এবং প্রত্যেককে বলবো টিউটোপিয়ার তরফ থেকে কিন্তু শুরু হয়ে যাবে অবভিয়াসলি তোমাদের 11 এবং 12-এর জন্য প্রপার লাইভ ক্লাস, যেখানে কিন্তু প্যাকড আপ ক্লাস থাকবে, রিভিশনস থাকবে, লাইভ ডাউট ক্লিয়ারিং হবে, এবং তোমরা কিন্তু তার সাথে ক্লাস নোটসও পেয়ে যাবে, এবং তার সঙ্গে কিন্তু পাবে অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ। তাই ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষাটা জমিয়ে দেওয়ার পর কিন্তু তারপরে কিসের পালা? বৃদ্ধির শেষ দশা, মানে কোষীয় বিভেদনের পালা। ওকে, তাহলে চলো, এটা হলো গল্প। এবার যদি বিকাশের গল্পে যদি আমরা আসি, তাহলে বিকাশের গল্পে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি বৃদ্ধির গল্প এখানে রয়েছে, তার রেসপেক্টিভ বিভেদন রয়েছে, এগুলো চলছে, এবং সেই রেসপেক্টিভ বিভিন্ন জীবনের দশা আছে। স্যার দশার বিষয়টা কি একটু বলবেন? আরে তোমরা সবাই জন্মগ্রহণ করেছো সদ্যজাত, মনে করে দেখো মানব বিকাশের বিভিন্ন দশাগুলো উল্লেখ করো, প্রশ্ন আসে পরীক্ষায়। সদ্যজাত, শৈশব, কৈশোরকাল, বয়ঃসন্ধি দশা, যৌবন দশা, আর হচ্ছে বার্ধক্য দশা। তোমরা এখন রয়েছো বয়ঃসন্ধিকালে, যাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। আমি এখন রয়েছি যৌবন কালে, আমার কিন্তু মোটামুটি সমস্ত অঙ্গের গঠনে পরিপূর্ণতা পেয়ে গেছে। তো পড়েছি না মানব বিকাশের দশা? তার মানে বিকাশের এই যে প্রত্যেকটা দশাতে আমরা পড়েছি না যে কোন দশায় বৃদ্ধির হার সব থেকে বেশি থাকে? কৈশোর দশায় বা বয়ঃসন্ধি দশায়। তার মানে প্রত্যেকটা দশা নিয়ে যখন বিকাশ সংগঠিত হচ্ছে, সেই প্রত্যেকটা দশার মধ্যে কিন্তু বৃদ্ধিও হচ্ছে। স্যার কি করে মনে রাখবো? আরে টিভিতে তো অ্যাডভার্টাইজমেন্ট দেখো তো, বলে না কমপ্ল্যান বয়, বলে না কমপ্ল্যান গার্ল, কমপ্ল্যান বয়। কমপ্ল্যান খাও, চচ্চর করে দেখবে স্কেল ফেলে তোমাকে মেপে দেবে যে এত ইঞ্চি বড় হচ্ছে। তোমাকে বোঝানো হয় এটা খেলে তোমরা লম্বা হতে পারবে, তোমার কিন্তু বৃদ্ধি ঘটছে। তোমার আদৌ হবে কিনা তো ঠিক নেই, সেটা পরের কথা। স্টিল তোমার কিন্তু প্রত্যেকটা জীবনের দশায় বৃদ্ধি সংঘটিত হচ্ছে। অর্থাৎ সহজ করে বলতে গেলে বিকাশ কিন্তু কোনোভাবেই বৃদ্ধি নিরপেক্ষ নয়। ক্লিয়ার? বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক অবশ্যই লিখে জানাও কমেন্ট সেকশনে, ক্লিয়ার হলো কিনা। বৃদ্ধি ও বিকাশের সম্পর্কটা কি অবশ্যই দেখে নিচ্ছ, নোটসের মধ্যে দিলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ডিজিটাল সহায়িকায় কিন্তু উত্তরটা বোঝানো আছে, অবশ্যই সেখান থেকেও কিন্তু বিষয়টাকে দেখে নিচ্ছ। চলো বেশ, নেক্সট প্রশ্ন কি বলছে? বৃদ্ধির বিভিন্ন দশাগুলি আলোচনা করো। আগেই এখানে বলে দিয়েছি, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে তোমার কোষ বিভাজন দশা, কোষ দৃঢ়ীকরণ দশা। একবার জাস্ট অনলাইনে বলে দিই বিষয়টা কিরকম, যে একটা হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজন আশা করি আলাদা করে কি বলতে লাগবে, আমার তো মনে হয় না। অর্থাৎ তোমরা মাইটোসিস জানো, তোমরা মিওসিস জানো, এই জায়গা থেকে দাঁড়িয়ে হয়ে গেল। নেক্সট হচ্ছে কোষ দীর্ঘীকরণ বা কোষীয় দীর্ঘীকরণ দশা। আচ্ছা, দীর্ঘীকরণ মানে হচ্ছে ইলংগেশন বলা হয়। কি বলা হয়? ইলংগেশন বলা হয়, তাই তো? মানে সহজ কথা বলতে গেলে কোষকে কমপ্ল্যান খাওয়াতে হবে,
লম্বা হতে হবে, কোষটাকে লম্বা হতে হবে। স্যার ব্যাপারটা কিরকম দেখো, চিন্তা করে দেখো, তোমরা ক্লাস 8-এ পড়েছিলে বিভিন্ন প্রকার কোষের গঠন। কোনো কোষটা লম্বা দেখতে হয় স্নায়ু কোষের মতো, কোনো কোষটাকে মাকু আকৃতির দেখতে হয় পেশি কোষের মতো, কোনো কোষটাকে দ্বিঅবতল মানে মাঝখানটা চাপা এরকম দেখতে হয় আরবিসির মতো। কেন? কারণ কাজের ভিত্তিতে কিন্তু তার আকার এবং আকৃতিগত পরিবর্তন ঘটে। যেখানে যেমন কাজ করতে হবে সেখানে তেমন কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে। এটাও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তীকালে আলোচনা হবে লাইভ ক্লাসে। চলো, তো এই যে কোষের দীর্ঘীকরণ বা কোষের ইলংগেশন, তার আকার আকৃতিগত কিন্তু পরিবর্তন ঘটে বৃদ্ধির সেকেন্ড ফেজে। তারপরে চলে সেটা বললাম একটু আগে, আর বলবো না, সেটা হচ্ছে কি না কোষীয় বিভেদন দশা। তো আগেই বলে এলাম গল্পটা কি হচ্ছে কি না হচ্ছে। বেশ, চলো, এটা কিন্তু ইলাবোরেট করছো, গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন বলছে কি মানব বিকাশের দশাগুলি কি কি। ছোট প্রশ্ন আসতে পারে, যেটা মূলত পড়বে যে বয়ঃসন্ধিকালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়, কোন দশায়, যেটা এমসিকিউ পড়ে এলাম, যে গৌণ যৌন লক্ষণের প্রকাশ পায় এবং যৌন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে কোন দশায়, সেটা হচ্ছে যৌবন দশায়। তারপরে হচ্ছে সদ্যজাতের বিষয়টা পড়ছো, কৈশোর বিষয়টা পড়ছো। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, কিছু কিছু বই আছে যারা করেছেন সদ্যজাত যে সময়টা, জানো তো সদ্যজাত এই সময়টা কিন্তু যাকে বলা হয় ওই প্রথম মাসটাকেই ধরা হয়, জানো তো, প্রথম মাসটাকে গড়ে প্রথম মাসটাকেই সদ্যজাত হিসেবে ধরা হয়। তো বেশ কিছু বইতে আমি দেখেছি 0 থেকে 1 বছর পর্যন্ত রয়েছে। তো 1 বছর পর্যন্ত কোনো বাচ্চাকে সদ্যজাত হিসেবে ধরা হয় না, তাই এটাকে ঠিক করে নেবে কিন্তু, ভুল যেন না হয়। এবং ঠিক কন্টেন্টটা কিন্তু অবশ্যই দেওয়া আছে টিউটোপিয়ান নোটসে, দেখে নিও। এবং অবশ্যই কিন্তু ডিসকাস করা আছে ইউটিউবে ডিজিটাল সহায়িকায়, অবশ্যই দেখতে হচ্ছে। বেশ, নেক্সট কি বলছে প্রশ্ন, বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি স্নায়ু অস্থি সংক্রান্ত পরিবর্তনগুলি উল্লেখ করো। ছোট প্রশ্ন, পাঠ প্রশ্নের জন্য, পাঠ প্রশ্ন, খোঁচা প্রশ্ন। এটা 5 নম্বরের প্রশ্নের রেসপেক্টে 3+2-এ কিন্তু 2 নম্বরে এই প্রশ্নগুলো আসে। কি দৃষ্টিশক্তির কি সমস্যা, স্নায়ুর সমস্যা, অস্থি সংক্রান্ত সমস্যা। আচ্ছা তোমরা বলো, এই প্রশ্নটার কি উত্তর আলাদা করে পড়ার দরকার পড়বে তোমাদের কারো? আশা করছি কারণ না কারো বাড়িতে বলো, পরিবারে বলো বা পাড়ায় নিশ্চয়ই তোমার বার্ধক্য দশায় রয়েছে এমন কোনো মানুষ রয়েছেন। দেখেই তোমরা বুঝতে পারবে কি না দৃষ্টিশক্তি কি হবে, কমে আসবে, থাকবে না, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসবে, চোখে ছানি পড়বে। ফার্স্ট চ্যাপ্টার থেকে লিখবে চোখে ছানি পড়বে, চোখে কম দেখবে, লেন্সের তোমার উপযোজন ক্ষমতা নষ্ট হয়ে যাবে, এগুলো লিখছো, হয়ে গেল। নেক্সট হচ্ছে স্নায়ু কি হয়, স্নায়ু বৈকল্য দেখা যায়, টার্মটা লিখে দিচ্ছি, ভুল হতে পারে। স্নায়ু বৈকল্য, কি বললাম, স্নায়ু বৈকল্য দেখা যায়, বৈকল্য দেখা যায়, বৈকল্য দেখা যায়, বৈকল্য দেখা যায়, তাই তো। সঠিকভাবে স্নায়ু কাজ করে না, মনে রাখতে পারে না, বিভিন্ন স্নায়বিক রোগ সৃষ্টি হয়, অ্যালজাইমার সৃষ্টি হয়, সমস্যা হতে পারে, লিখে নিচ্ছ। অস্থি সংক্রান্ত কি হবে, আরে হয় না, দেখেছো তো বাড়িতে, আরে গাঁটে ব্যথা, পাচ্ছি না, গাঁটে গাঁটে ব্যথা করছে, শীতকাল আসছে, হয় না, বয়স্কদের হয়তো। কেন হয়, কারণ তাদের এই যে দুটো অস্থির সংযোগস্থলে কি তরল থাকে, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো, কি তরল থাকে বলে ফেলো, বলে ফেলো, ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো কি তরল থাকে দুটো অস্থির সংযোগস্থলে। সবাই ঘুমিয়ে পড়েছে গো, সবাই ঘুমিয়ে পড়েছে। সাইনোভিয়াল, চলো অনিন্দক পাড়াবাড়ি, ফার্স্ট এই যে পড়েছো দুটো অস্থির সংযোগস্থলে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সাইনোভিয়াল ফ্লুইডটা বার্ধক্য দশায় নষ্ট হয়ে যায় রে বাবা, কমে যায়। তার জন্য তোমার দাদু দিদা ঠাকুমারা বলেন, আরে বাবা উঠতে পারছি না, কোমর বসে গেল, পায়ে ব্যথা করছে, এইটা হলো সমস্যা। তাহলে বার্ধক্য দশায় কি হবে না, দুটো অস্থির মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইডগুলো নষ্ট হয়ে যাবে, অস্থি ভঙ্গুর হয়ে যাবে, অস্থি ভঙ্গুর হয়ে যাবে, বাতের ব্যথা হবে। তো লিখে দিচ্ছ, অনেকগুলো পয়েন্ট বললাম, অবশ্যই কিন্তু সুন্দরভাবে লিখে রেডি করে নিচ্ছ, পরীক্ষার সময় প্রশ্ন এলে তো আর কোনো কথাই হবে না। চলো নেক্সট প্রশ্ন বলছে স্বপরাগ যোগের অসুবিধাগুলি উল্লেখ করো। এটা আমি নেক্সট প্রশ্ন অ্যাড করেছি যেহেতু মনে হলো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বপরাগ যোগের অসুবিধা, এই প্রশ্নটা কিন্তু অন্যভাবেও আসতে পারে। কিরকম আসতে পারে, যে ইতর পরাগযোগ সর্বদাই স্বপরাগযোগ অপেক্ষা উন্নত, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। বুঝতে পারলাম তো, ওটার যা উত্তর এটা কিন্তু তাই উত্তর হবে, খালি লেখার ধরনটা পাল্টাবে। কি লিখবে, কোর উত্তরটা বলে দিই। স্বপরাগ যোগের অসুবিধা বলতে কি, স্বপরাগ যোগে কি কি হয় না, সমস্যাটা কোথায়, অর্থাৎ উল্টোটা বললে কি হয়, যে ইতর পরাগ যোগে তার মানে সমাধানটা কোথায়, কোনটা হয়, অ্যাডভান্টেজটা কি আছে।
আবার বলে দিই, কয়েকটা পয়েন্ট বলে দিই। স্বপরাগ যোগের ক্ষেত্রে অসুবিধা কি? এক হচ্ছে যেহেতু একই উদ্ভিদ দেহের গল্প এখানে থাকে, ঠিক আছে, একই উদ্ভিদ দেহর গল্প এখানে থাকে, তাই সেক্ষেত্রে কিন্তু তোমার নতুন বৈশিষ্ট্য যে আসবে তার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকে না। নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা এটা কিন্তু থাকে না, যেহেতু একই উদ্ভিদের মধ্যে হচ্ছে, একই জনিত্রী জীবের মধ্যে হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জায়গা থেকে, যদি নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা না থাকে তাহলে কি হবে? তাহলে পরিবর্তিত পরিবেশে কি হবে? সেই অপত্য জীবটা কিন্তু মানিয়ে নিতে পারবে না। কি হবে? মানিয়ে নিতে সক্ষম বা অক্ষম হতে পারে, ঠিক আছে, মানিয়ে নিতে পারবে না। কি পয়েন্ট বুঝতে পারলে? তোমরা কিন্তু ইলাবোরেট করে লিখছো। যদি পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে না পারে তাহলে কি হবে? সেই প্রজাতি কিন্তু একটা সময় পর কি হতে পারে? বিলুপ্ত হয়ে যেতে পারে। কি হতে পারে? বিলুপ্ত হয়ে যেতে পারে জায়গা থেকে দাঁড়িয়ে। অসুবিধা নেই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে। নেক্সট কি বলবে? যে বীজগুলো তৈরি, আবার একটু ভাঙো বিষয়টাকে, বীজগুলো অনুন্নত প্রকৃতির হতে পারে কারণ তার বৈশিষ্ট্য হবে না এখান থেকে দাঁড়িয়ে, ঠিক আছে। এই তো এরকম কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য যা তোমাকে লিখতে হবে অসুবিধার মধ্যে। আরও কিন্তু ইন ডিটেল তোমরা পেয়ে যাবে টিউটোপিয়ার তরফ থেকে যে নোটস প্রোভাইড, সেই নোটসের মধ্যে পাচ্ছ, এবং অবশ্যই কিন্তু পেয়ে যাবে আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10-এ যে ইউটিউবের ডিজিটাল সহায়িকার চলছে সিরিজ, সেখানে কিন্তু পেয়ে যাচ্ছ। আমি অলরেডি ডিসকাস করে দেখে নিচ্ছ সেই জায়গা থেকে দাঁড়িয়ে। বেশ, তাহলে এটা গেল স্বপরাগ যোগের অসুবিধার গল্প, ঠিক আছে। এরপরের গল্প কি হচ্ছে? এরপরের প্রশ্ন হচ্ছে অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত। একই গল্প সেই জায়গা থেকে দাঁড়িয়ে। তো অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত, এটা টাইপের। অযৌন জননে কি হয়? একটি জনিত্রী জীবের গল্প। আর যৌন জননে কি হয়? সেখানে কিন্তু দুটি জনিত্রী জীবের গল্প, বা দুটো কিন্তু গ্যামেট কিন্তু ফিউশনের একটা জায়গা থেকে যায়, এই জায়গা থেকে। তাহলে কি হবে? চলো যথার্থতা বিচার করো। আচ্ছা, তাহলে এবার বলি কিভাবে উত্তরটা লিখবে। দেখো, উত্তরটা লেখার ক্ষেত্রে প্রথম যে ফরম্যাটটা ফলো করবে সেটা হচ্ছে প্রথমে লিখবে, প্রথমে হেডিংটা লিখলে, উত্তর লিখছো এখানে, প্রথমে অযৌন জনন কাকে বলে লিখছো। প্যাটার্নটা বুঝে নাও, কাকে বলে লিখছো। তারপরে লিখে দিচ্ছ হচ্ছে কি যৌন জনন কাকে বলে। প্রথমে লেখার ফরম্যাটটা বুঝে নাও, ঠিক আছে। যৌন জনন কাকে বলে হলো। লেখার পর এবার তুমি যেটা বলবে, যে ক্যারেক্টারগুলোর উপর নিয়ে বলবে, যে এবার লিখবে যে অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত, কারণ অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত কারণ 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, এখানে যেটা লিখবে, যে ক্ষেত্রে যেহেতু দুটি ভিন্ন জীবদেহ বা দুটি জীবদেহ বা জনিত্রী দেহ, যা খুশি বলতে পারো, দুটি জনিত্রী দেহ এখানে কাজ করে, তার জন্য কিন্তু কি থাকে না, সম্ভাবনা থাকে কি বৈশিষ্ট্যের সংমিশ্রণ, তাই তো, বৈশিষ্ট্যের সংমিশ্রণ। আমি কিন্তু ফ্লোচার্ট করে লিখছি, তোমরা ইলাবোরেটলি কিন্তু লিখবে, পয়েন্টগুলো দেখে নাও। বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটবে, অসুবিধা নেই, ঝামেলা শেষ। যদি বৈশিষ্ট্যের যদি সংমিশ্রণ ঘটে তাহলে গল্পটা কি হবে? বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটলে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে গ্যামেট হয়। এটা ভায়া কারা? গ্যামেটের মাধ্যমে হয়, তাই তো, গ্যামেটের মাধ্যমে হয়। তো গ্যামেট যখন তৈরি হচ্ছে, গ্যামেট তৈরি হওয়া মানে কোন কোষ বিভাজন পদ্ধতি? মিওসিস পদ্ধতি। তার মানে গ্যামেট তৈরি হওয়ার সাপেক্ষে, যেটা যৌন জননের একক, তার সাপেক্ষে আমরা কি পাবো? সেখানে ভেদ তৈরি হবে, ভেদ বা প্রকরণ তৈরি হবে, ঠিক আছে, প্রকরণ দেখা দেবে, ঠিক আছে, যা অযৌন জননের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি না, ঠিক আছে। বেশ, নেক্সট 3 নম্বর কি লিখবো? যদি প্রকরণ বা ভেদ তোমার এখানে দেখা থাকে, এবং আমরা পড়েছিলাম অভিব্যক্তি চ্যাপ্টারে পড়বো, এই প্রকরণ বা ভেদ থাকলেই তা কিন্তু আস্তে আস্তে কি হয়, তাকে নির্দিষ্ট পরিবেশে তাকে অভিযোজিত হতে সাহায্য করে। নতুন বৈশিষ্ট্য হলো প্রকরণ, হলো অভিযোজিত হতে সাহায্য করে। এবার যদি অভিযোজনটা স্টে করে যায়, সেই অভিযোজন কিসে রূপান্তরিত হবে? অভিযোজন কিসে রূপান্তরিত হবে সেটা কিন্তু দেখা দেবে আলটিমেটলি অভিব্যক্তির পথকে সুগম করে। কাকে? অভিব্যক্তির পথকে সুগম করে এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং
5 নম্বর পয়েন্ট হচ্ছে যৌন জননের ক্ষেত্রে কিন্তু পরিব্যক্তি বা মিউটেশনেরও একটা জায়গা থাকে, মিউটেশনেরও জায়গা থাকে। আর মাধ্যমে কি হয়, যার মাধ্যমে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা থাকে, আরো নতুন বৈশিষ্ট্য সম্ভাবনা থাকে। এই হলো পয়েন্ট। তাহলে লিখবেটা কি, এখানে লিখতে শুরু করছে, শুনে না। যৌন জননের ক্ষেত্রে জনিত্রী দেহের গ্যামেটের মাধ্যমে দুটি বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে, যা অযৌন জননের মধ্যে সংঘটিত হয় না। যৌন জননের মধ্যে যেহেতু গ্যামেট তৈরি হয়, তাই সেক্ষেত্রে গ্যামেট তৈরির প্রাক্কালে ভেদ বা প্রকরণ আসার সম্ভাবনা থাকে, যা অযৌন জননে হওয়া সম্ভব নয়। 3 নম্বর পয়েন্ট, যৌন জননের ক্ষেত্রে গ্যামেট তৈরির সময় ভেদ বা প্রকরণ এলে তা কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্যকে বহন করার ক্ষেত্রে অপত্য জীবেদের প্রতিকূল পরিবেশে বা পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে, তারা কিন্তু ভালোভাবে মানিয়ে নিতে পারে। কিন্তু অযৌন জননের ক্ষেত্রে উৎপন্ন অপত্যদের সেই বৈশিষ্ট্য নাও থাকতে পারে। পরবর্তী পয়েন্ট, অভিযোজনগুলি একসঙ্গে অ্যাকুমুলেট বা সমষ্টিগতভাবে কিন্তু পরবর্তীতে অভিব্যক্তির পথে নতুন প্রজাতির উৎপত্তিতে সাহায্য করতে পারে যৌন জননের মাধ্যমে, যা কিন্তু অযৌন জননের ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে কিন্তু প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। 5 নম্বর পয়েন্ট কি, যৌন জননের ক্ষেত্রে পরিব্যক্তি ঘটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু নতুন বৈশিষ্ট্য আসতে পারে, যা কিন্তু অযৌন জননের ক্ষেত্রে আসতেও পারে বা না আসার সম্ভাবনা কিন্তু কম। ব্যাস, এরপর লেখার পর লেসটা এন্ডিং নোট দেবে। এন্ডিং দেবে কি, যে উপরিউক্ত বক্তব্যগুলিকে বিচার করে আমরা বলতে পারি যে অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নত। বোঝাতে পারলাম? এটা হলো ফরম্যাট। ক্লিয়ার ফরম্যাটটা? তার মানে ফরম্যাটটা কি বললাম, সংজ্ঞা লিখছো, ক্যারেক্টার লিখছো, এন্ডিং নোট দেবে। ফরম্যাটটা বোঝো, লেখাটা প্র্যাকটিস করতে হবে। লেখা প্র্যাকটিস করা ভীষণ দরকার, এবং লেখা প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের টিউটোপিয়ার তরফ থেকে মক টেস্টের আয়োজন করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে মক টেস্ট প্রোগ্রামে জয়েন করতে পারো, এবং জানার জন্য কিন্তু টিউটোপিয়া হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। বেশ, এইটা হলো গল্প এই জায়গা থেকে দাঁড়িয়ে। চলো জাস্ট আ মিনিট, হ্যাঁ এটা ইচ্ছে ছিল। বেশ বেশ, তাহলে আজকের মতন গল্প এখানেই শেষ করলাম। তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায়ের যে বৃদ্ধি বিকাশ বলো, জনন বলো এবং সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই 3টে বিষয় থেকে কোন কোন প্রশ্নগুলো আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। এরপরেও আরেকবার বলবো, বারবার বলবো যে যৌনক্রমের কিন্তু শব্দচিত্রটা অবশ্যই একে প্র্যাকটিস করে যাবে। সেখানে কিন্তু অবশ্যই দেখে নেবে যে কোন জায়গাটা তোমার হ্যাপ্লয়েড, কোন জায়গাটা ডিপ্লয়েড, সেই পোর্শনটা একবার রিকোয়েস্ট ছিল, আর একবার বলে দেবো বিষয়টাকে। সেটা কি, সেটা হচ্ছে যে এই যে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ক্ষেত্রে বিষয়টা বলে দিই। রেণু উৎপাদনটা বলি, পরাগধানী রয়েছে, পরাগধানীর মধ্যে রয়েছে পরাগরেণু মাতৃকোষ, মাতৃকোষ মানে 2n ডিপ্লয়েড। সেখান থেকে মিওসিস কোষ বিভাজন শুরু হবে। কি হবে, মিওসিস চলবে, ঠিক আছে। মিওসিসের মাধ্যমে 4টে মাইক্রোস্পোর তৈরি হয়, সেটা হ্যাপ্লয়েড। এই 4টে মাইক্রোস্পোরের থেকে প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে পরাগরেণু ফর্ম করে, তারাও কিন্তু হ্যাপ্লয়েড। এবার যদি তুমি পরাগরেণুর গঠনটাকে দেখো, তাহলে দেখবো সেখানে দুখানা নিউক্লিয়াস থাকে। একটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, যেখান থেকেই পরবর্তীকালে পুং জনন কোষ বা গ্যামেটটা তৈরি হবে, আর একটা হচ্ছে টিউব নিউক্লিয়াস, যেখান থেকে পোলেন টিউব তৈরি হবে। এই হলো পরাগরেণুর গল্প। এবার চলে এসো ডিম্বাণুর গল্প। ফুলের গর্ভাশয় রয়েছে, সেখানে ডিম্বাণু মাতৃকোষ ডিপ্লয়েড প্রকৃতির রয়েছে। মিওসিস সংগঠিত হলো, 4টে মেগাস্পোর তৈরি হলো, ঠিক আছে। এর ক্ষেত্রে মাইক্রোস্পোর, এখান ক্ষেত্রে মেগাস্পোর। মাইক্রো মানে ছোট, মেগা মানে বড়, ঠিক আছে। 4টের মধ্যে 3টে নষ্ট হয়ে যায়, 3টে জেনারেট করে যায়, একটা পড়ে থাকে, ঠিক আছে। কে ব্যাক, চলো নেক্সট কি বলছে বলছি তারা। নেক্সট হচ্ছে তোমার এখানে যে মেগাস্পোর হলো। এবার এই একটা মেগাস্পোর থেকে কিন্তু সেক্ষেত্রে কি হবে না, তোমার এখানে যে ভ্রূণস্থলী রয়েছে সেখান থেকে 2টো নিউক্লিয়াস এবং 6খানা সেল তৈরি হয়। কি বিষয়টা হবে, ওপরের 3টে সেলকে বলা হয় প্রতিবাদক কোষ বা কোষ সমষ্টি, সেটা হ্যাপ্লয়েড প্রকৃতির। তারপরে হচ্ছে তোমার মাঝখানে পোলার নিউক্লি কেন দুখানা আছে, এন আর এন। তারপরে তলার 3টের মধ্যে বাকি দুটো হচ্ছে তোমার এখানে সাইনার্জিডস, এবং মাঝখানেরটা হচ্ছে ডিম্বাণু। এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই দেখে নিচ্ছ এখান থেকে। এইবার এই যে পরাগরেণু তৈরি হলো, এই রেণুর গল্প থেকে দাঁড়িয়ে তোমার কিন্তু এখানে রেণুর কিন্তু টিউব, তোমার পোলেন টিউবটা তৈরি হয়। পোলেন টিউব তৈরি হওয়ার পর সেখান থেকে কিন্তু কে তৈরি করতে সাহায্য করে, এই যে টিউব নিউক্লিয়াস ছিল, সেই টিউব নিউক্লিয়াস কিন্তু পোলেন টিউবটা
তৈরি করতে এখানে কিন্তু সাহায্য করবে। এবং তার রেসপেক্টিভ যে পুং গ্যামেট রয়েছে সেই পুং গ্যামেট কিন্তু দুটো পার্টে ভাগ হবে। এখানে একটা জেনারেটিভ নিউক্লিয়াস ছিল, সেটা কিন্তু দুটো পার্টে এখানে ভাগ হবে এবং ভাগ হওয়ার পরে তারা থাকবে। এরপর কি হবে, এই যে টিউবটা কিন্তু ঢুকে যাবে, মাইক্রোপাইল দিয়ে ঢুকতে পারে, চালাজা দিয়ে ঢুকতে পারে, কিংবা হচ্ছে ইন্টেগুমেন্ট দিয়ে ঢুকতে পারে, অসুবিধে কিছু নেই। হলো, ঢোকার পর প্রথম কথা হচ্ছে কি করবে, প্রথম কথা হচ্ছে তার একটা পুংজনন কোষ সে কিন্তু ফিউজ করবে ডিম্বাণুর সঙ্গে, তৈরি করবে জাইগোট ডিপ্লয়েড প্রকৃতি। আর একটা হচ্ছে পুংজনন কোষ, সে কিন্তু পোলার নিউক্লি N+N তার সঙ্গে যুক্ত হয়ে 3N শস্য নিউক্লিয়াস গঠন করবে। N+N পোলার নিউক্লিকে কিন্তু অ্যাকচুয়ালি নির্ণীত নিউক্লিয়াসও কিন্তু এখানে বলা হয়, এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। এই হলো তোমার সপুষ্পক উদ্ভিদের যৌন জননের গল্প, যা তোমাকে অবশ্যই কিন্তু দেখে নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন এখানেই আমরা শেষ করব ক্লাসটাকে। ওকে, আবার আমরা আসব পরবর্তী ক্লাসে, যেখানে কিন্তু আমরা এর যে পরবর্তী অধ্যায় রয়েছে সেই পরবর্তী অধ্যায় অর্থাৎ তোমার 3 নম্বর অধ্যায়ের কিন্তু সাজেশনস নিয়ে আমরা আলোচনা করব। যে যে প্রশ্নগুলো নিয়ে আমি কথা বললাম সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে মাধ্যমিক পরীক্ষার জন্য। এবং এই আলটিমেট গাইড সিরিজের যে লাস্ট ক্লাসটা আমরা করব, আগে বলে দেবো, সঙ্গে থাকতেই হবে তোমাদেরকে। সেই ক্লাসে কিন্তু পুরো ইন ডিটেল পরীক্ষার হলের ইমোশনসগুলো, কিভাবে পরীক্ষার হলে সমস্যা তৈরি হয়, কিভাবে সমস্যাগুলো থেকে বাঁচতে পারা যায়, কিভাবে খাতা সাজাবে, কিভাবে বিষয়গুলো আঁকবে, সেই সমস্ত কিন্তু বিষয় নিয়ে আলোচনা হবে। তাহলে আজকের মতন ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই জমিয়ে প্রিপারেশন নাও, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।